হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের হৃদয় ভাইয়ের সাথে মিশন বায়োবসের অর্থাৎ আমাদের বায়োবস 25 শুরু হওয়ার আগে হৃদয় ভাইয়ের স্পেশাল ক্লাস টিস্যু ও টিস্যুতন্ত্র পর্ব 1-এ। তো তোমরা ইতিমধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ইয়ার ফাইনাল পরীক্ষা সম্পন্ন করেছো। তো তোমাদের ইয়ার ফাইনাল শেষেই সবচেয়ে বড় যে চিন্তা যে ভাইয়া আর বেশি হয়তো খুব সময় নেই যে আমাদের এইচএসসি আমাদের দরজায় করানোর। সো এই সময়ে এসে আমাদের সিরিয়াস হওয়া ছাড়া আর কোনো উপায় নাই, দেয়ালে পিঠ থেকে গিয়েছে। সো পড়াশোনা তো সিরিয়াস হতেই হবে ভাইয়া। তো অন্য সব সাবজেক্টের ব্যাপার আমি জানি না, বায়োলজি আমরা শুরু থেকেই সবাই একটু অবহেলা করি। শুরু থেকেই আমাদের ইচ্ছা থাকে যে আমরা ফিজিক্স কেমিস্ট্রি পড়বো, মনে হয় ওগুলাই কঠিন। বাট বায়োলজিতে আমাদের খামখেয়ালি থাকে এবং পরবর্তীতে দেখা যায় এই বায়োলজি এইটা একটা বলতে পারো যে তোমার বিস্ফোরার মতো কাজ করে, যে আমার প্রতিনিয়ত আমার পড়তেও ইচ্ছা করতেছে না, আর না পড়লেও ক্ষতি, কারণ আমি মেডিকেলের ইচ্ছুক বা আমি ভার্সিটিতে ইচ্ছুক, ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার আলাদা। অথবা তুমি যদি বলো এইচএসসির জন্যই প্রতিটা ক্ষেত্রেই কিন্তু তোমার এইটা লাগবেই। সো বায়োলজি ছাড়া তুমি এইচএসসি তো পার করতে পারবা না, তাই না? এইচএসসিতে যাদের রেখেছো, যারা এ প্লাস পেতে ইচ্ছুক, অবশ্যই লাগবে। এবং তার জন্য কিছু গোছানো প্রস্তুতি যদি তুমি নিতে পারো তাহলে কিন্তু তোমার জন্য ইজি। ওকে, সো সবাই আজকে টিস্যুতন্ত্র পর্ব 1 পড়াবো, কালকে পর্ব 2 পড়াবো ইনশাল্লাহ। এর মাধ্যমে তুমি দেখবা যে তোমার বায়োলজির কনফিডেন্সটা অনেক ভালো হয়ে গেছে এবং তুমি অনেক কিছু পারতেছো। ওকে, সো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, লাইভটা শেয়ার করে দিও, ঠিক আছে, যেন আমি সবাইকে নিয়ে একটু ক্লাসটা এনজয় করতে পারি। এবং তোমরা এটার নোট বন্দি পাঠশালা গ্রুপে দিবা এবং যারা সবচেয়ে সুন্দরভাবে নোট করবা তাদের জন্য থাকবে টি-শার্ট, দিস টি-শার্ট। ওকে, যারা সুন্দর করে নোট করবা এর মধ্যে টপ 3 কে আমি এই টি-শার্ট গিফট করব। ওকে, আমি রেডি করতেছি, এই যে অলরেডি দেখতে পাচ্ছ টি-শার্ট। সো যারা সুন্দর করে নোট করবা এবং রিভিউ লিখবা যে তোমার কেমন লেগেছে, ক্লাসে কোন পার্টটা ভালো লেগেছে, কিভাবে কি, তো তাদের জন্য এটা, ঠিক আছে? ওইখানে হ্যাশট্যাগ দিয়ে বায়োবস ক্লাস রিভিউ লিখে বন্দি পাঠশালায় সাবমিট করবা, আমি দেখব তাদের মধ্যে থেকে টি-শার্ট পাবা টপ 3 জন। ওকে, এবং সেম ভাবে চলতে থাকবে। সো টি-শার্ট হচ্ছে যে তোমার প্রোডাক্টিভিটি, তোমার কেমন তুমি পড়াশোনার কে এনকারেজ করার জন্য, তোমাদেরকে উৎসাহিত করার জন্যই এই পদক্ষেপ। ওকে, সো সবাই আশা করি শেয়ার করে দিয়েছো। আমি একটু দিয়ে দেই তোমাদেরকে, এটা ফার্স্ট পেপারের উপরে আমাদের আজকের ক্লাস। ওকে, পুরোপুরি 25 ব্যাচকে কেন্দ্র করে। দেখি আমি গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিই, তোমরাও শেয়ার করো। ওকে, দেখি আমাদের সাথে 164 জন যুক্ত হয়েছে। আচ্ছা, এটা 25 ব্যাচ, বা যে কোনো ব্যাচই করতে পারবে। হ্যাঁ, 24 ব্যাচ তো আর ক্লাস করবে না, 25 বা 26 যে কোনো ব্যাচই এই ক্লাসটা করতে পারো তোমরা, ঠিক আছে? এই ক্লাসটা করতে পারো এবং টপ যারা করবে, যারা ভালো মানে যাদের নোট সবচেয়ে ভালো হবে তাদের মধ্যে থেকে আমি ইয়ে করব। আচ্ছা, আর তোমাদের জন্য আবারও একটা জিনিস বলে দেই যে আমাদের বায়োবস এটা 1000 টাকার ইতিমধ্যে তোমার চলমান। সো তুমি এটা পাবা পুরো কোর্স, মানে 2 পেপার একসাথে, মানে পুরো বায়োলজিটা একসাথে, যেখানে আমরা কনসেপ্ট ভিত্তিক লাইভ ক্লাস নেব এবং তোমার অলরেডি আর্কাইভ ক্লাসটা যুক্ত হয়ে গিয়েছে। তোমরা গেলেই আর্কাইভ ক্লাসগুলা, মানে বায়োবস 24-এর সব ক্লাসগুলা শর্ট সিলেবাসের সবগুলা তোমরা পেয়ে যাবা। আর এখানে ফুল সিলেবাসের জন্য ওয়ান শটও ক্লাস থাকতেছে আমার, যেটা ফুল সিলেবাস যারা মেডিকেল প্রত্যাশী তাদের জন্য, যেন তারা যেন এক ধাপ এগিয়ে থাকতে পারে সেজন্য। এবং হচ্ছে যে সৃজনশীল ক খ এর উপরে আমার 7টা ক্লাস, সৃজনশীল সলভ ক্লাস থাকবে, এক্সাম থাকবে, প্র্যাকটিস শিট থাকবে এবং টেলিগ্রামে এমসিকিউ র্যাপিড ফায়ার থাকবে। এছাড়াও আরো অনেক কিছু আছে, যে দাগানো বইয়ের পিডিএফ দিব, অতিরিক্ত তথ্যের পিডিএফ, এগুলো আমি এখানে আবার লিখিই নেই। তো এগুলো হচ্ছে ব্যাপার।
সো এই জিনিসগুলো আমাদের থাকতেছে, ওকে, এই জিনিসগুলো আমাদের থাকতেছে। সো সবাই কোর্স ক্যাপশনের লিংক দেওয়া আছে, এবং ক্যাপশনে হৃদয় ভাইয়ের এই ক্যাপশনের এখানে টেলিগ্রামের হচ্ছে যে তোমার চ্যানেলের লিংক দেওয়া আছে, যেখানে তোমরা চাইলে ফ্রিতে এমসিকিউ সলভ করতে পারবা, ঠিক আছে, ফ্রিতে এমসিকিউ সলভ করতে পারবা সবাই। হ্যাঁ, সো উপরে দেওয়া ক্যাপশনে ওইটাতে তোমরা ইয়ের লিঙ্কটা পাবা টেলিগ্রামের, ওইখানে জয়েন করবা, জয়েন করলে ওইখানে ফ্রিতে অনেক র্যাপিড ফায়ার দিতে পারবা, ভাইয়ার সাথে কানেক্টেড থাকবা এবং র্যাপিড ফায়ারে অংশগ্রহণ করতে পারবা। ওকে, চলো আমরা শুরু করে থাকি। ওকে, প্রথম কথা দেখো, টিস্যু ও টিস্যুতন্ত্রের প্রথম ব্যাপারে তোমাকে যেটা জানতে হবে যে টিস্যু কি, এটা হচ্ছে প্রথম ব্যাপার, রাইট? টিস্যু বলতে কি বুঝি? আচ্ছা, তো আমাকে যখন বলবে টিস্যু কি, তখন আমি টিস্যুর কয়েকটা বৈশিষ্ট্য আমার মাথায় নিয়ে আসব, যে ওরা একই উৎস থেকে সৃষ্টি, একই উৎস, খেয়াল করো, একই উৎস থেকে সৃষ্টি। ওকে, একই উৎস থেকে সৃষ্ট। হ্যাঁ, একই উৎস থেকে। কেন? একটা টিস্যু কি, অনেকগুলা কোষ মিলে একটা টিস্যু হয়। তাহলে এরা সব একই উৎস থেকে যদি না হয়, তাহলে ওরা কি একই রকমের কাজ করতে পারবে? পারবে না। তার মানে একই রকমের যদি কাজ করতে হয়, তাহলে তাকে একই উৎস থেকে সৃষ্ট হতে হবে, একই জায়গা থেকে তাদেরকে তৈরি হতে হবে। তাহলে একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের একই কাজ সম্পন্নকারী, একই কাজ করবে ওরা, একই কাজ সম্পন্নকারী, ঠিক আছে? তাহলে বলছে কি, একই উৎস থেকে সৃষ্ট, একই কাজ সম্পন্নকারী, সমধর্মী, মানে একই রকমের, সমধর্মী, তাই না? একই রকমের হবে, সমধর্মী, অবিচ্ছিন্ন মানে কি? একসাথে। বিচ্ছিন্ন মানে কি? আলাদা আলাদা। সো অবিচ্ছিন্ন মানে একসাথে। সো অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে হ্যাঁ, অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে টিস্যু বলে। ওকে, তাহলে আমার কথাটা কি বুঝতে পারছো? প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট এখানে বুঝা, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা দেখি এখানে কি বলছে, একই উৎস থেকে সৃষ্ট, উৎসটা একই হতে হবে, একই জায়গা থেকে সৃষ্ট, এবং একই কাজও করবে, একই রকম কাজ। যেমন ধরো আমার এই যে ত্বকের টিস্যু, এই যে এই টিস্যু, ও কি কাজ করে? আমাদের আবরণ দিচ্ছে। তারপরে ধরো আমাদের ক্ষুদ্রান্ত্রের যে টিস্যু, সে কি কাজ করতেছে? শোষণ করতেছে, খাবার শোষণ করতেছে। তার মানে যেই টিস্যু, সে কিন্তু একটা নির্দিষ্ট কাজই করতেছে, রাইট? ওকে, ফাইন। তার মানে একই কাজ সম্পন্নকারী, ভালো কথা, সমধর্মী এবং অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে, মানে অবিচ্ছিন্ন কোষগুচ্ছ, ধরো আমি এরকম অনেকগুলা কোষ, হ্যাঁ, এরকম করে আমি দিচ্ছি, লাইক দিস। ওকে, ধরো এরকম, তাহলে আমি অনেকগুলা কোষকে একত্রে আমরা কি বলছি? টিস্যু, রাইট? টিস্যু বলছি। ওকে, ফাইন। সবাই কিন্তু নোট করবা, কারণ বলতেছি যে নোটকারীকে আমি হচ্ছে গিয়ে টি শার্ট প্রোভাইড করব, মানে টপ 3 জনকে। আচ্ছা, এবার আসি, তাহলে আমরা মোটামুটি ভাইয়া টিস্যু কি এই ব্যাপারটা বুঝতে পারছি। এখন একটা কথা, যে ভাইয়া টিস্যুর কাজ কি হতে পারে? টিস্যুর কি কাজ? যেমন এক এক জায়গার টিস্যু, যেমন দেখো তোমার যদি বলা হয় মূল, হ্যাঁ, তোমাকে যদি বলা হয় মূলের ব্যাপারে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মূলের কাজটা কি ভাইয়া? তুমি যদি দেখো, মূল শোষণ করে, পানি, লবণ এগুলো শোষণ করে, তাই না? কি শোষণ করে? পানি, লবণ এগুলো শোষণ করে। আচ্ছা, মূলের কাজ শোষণ করা। কাণ্ড কি কাজ করে? কাণ্ড, এই যে আমাদের উদ্ভিদের কাণ্ড হচ্ছে এই পানি, লবণ এগুলোকে পরিবহন করে, সারা দেহে পরিবহন করে। তাহলে ওর কাজটা কি? পরিবহন। দেখো, এক একটা টিস্যু এক এক রকমের কাজ করতেছে। এখন পাতায় যে টিস্যু আছে, সবুজ পাতায় যে টিস্যু আছে, এই পাতা কি কাজ করতেছে বলতো? পাতার কাজটা কি? ওরা যে একই কাজ করে, তাহলে দেখো এই যে পাতার টিস্যুগুলো কি কাজ করে? ওরা খাদ্য তৈরি করে, রাইট? ওরা খাদ্য তৈরি করে। তাহলে কি আমরা এটা বুঝলাম? হ্যাঁ, দেখছো? তাহলে ওদের কাজগুলো কি? ওদের কাজগুলো হচ্ছে যে
এক একটা টিস্যু বা যেই টিস্যুটা আছে তারা সবসময় একই রকমের কাজ করবে। একই রকমের কাজ করবে। ওকে ফাইন। এখন আসি যে ভাইয়া এই যে টিস্যুর কথা আমরা বলতেছি উদ্ভিদের, আমরা তো উদ্ভিদ বিজ্ঞান পড়তেছি রাইট? সো উদ্ভিদের যে টিস্যুরগুলোর কথা আমরা এখানে বলতেছি, এই টিস্যুর প্রকারভেদ কয় ভাগে আমরা ভাগ করতে পারি, এটা একটা পয়েন্ট। হ্যাঁ ওকে, হ্যাঁ এরকম লিখেই পড়াবো, আমি ইয়ে করে পড়াই না। তো দেখো এই জায়গায় যে আমি যদি বলি যে প্রকারভেদের ব্যাপারে, তাহলে আমরা কি দেখতে পাই এই প্রকারভেদে কি দেখতে পাই দেখো তো। হ্যাঁ প্রকারভেদে কি দেখতে পাই? দুই রকম প্রকারভেদটা কি, দুই রকম প্রকারভেদ। তাহলে এক হচ্ছে যে আমরা বলতেছি ভাজক টিস্যু, মানে যারা বিভাজন হয়। তাহলে আমার টিস্যু কি দুই রকম হতে পারে, এক যারা বিভাজন হতে পারে, দুই যারা বিভাজন হতে পারে না, স্থায়ী, ওর আর কোনো কিছু বিভাজন হবে না, ও শেষ, ওর বয়স, ওর মেয়াদ উত্তীর্ণ। তাহলে আমার ভাজক টিস্যু একটা হতে পারে, আরেকটা হতে পারে স্থায়ী টিস্যু, রাইট? স্থায়ী টিস্যু। তাহলে ভাজক টিস্যুর ইংরেজি কি? ভাজক টিস্যুর ইংরেজি কি? আমরা বলি মেরিস্টেম্যাটিক টিস্যু। মেরিস্টেম্যাটিক টিস্যু, রাইট? ইংরেজি নামগুলো শিখে রাখবো। ওকে, মেরিস্টেম্যাটিক টিস্যু। আর স্থায়ী টিস্যু কি? স্থায়ী টিস্যু কি? পার্মানেন্ট টিস্যু, তাই না? স্থায়ী মানে কি? পার্মানেন্ট। স্থায়ী ইংরেজি কি? পার্মানেন্ট। তাহলে আমার পার্মানেন্ট টিস্যু, এটা আর বলা লাগে নাকি, তাই না? ইজি। ওকে, যাই হোক, তাহলে ভাইয়া যে বিভাজন করতে পারে ও ভাজক, যে পারে না ও স্থায়ী টিস্যু। এই দুই ভাগে আমরা টিস্যুগুলোকে ভাগ করি। যে উদ্ভিদের যত রকমের টিস্যু আছে প্রধানত এই দুই ভাগে বিভক্ত, এই দুই ভাগে ওরা বিভক্ত, ঠিক আছে? আচ্ছা ওকে, এবার আসো ভাজক টিস্যু নিয়ে। তাহলে ভাজক টিস্যু আমরা কি বলতে পারি? ভাজক টিস্যুর যদি আমরা সংজ্ঞায় আসি, যে টিস্যু, খেয়াল করো ভাইয়া, যে টিস্যু বিভাজিত হতে পারে, যে টিস্যু বিভাজিত হতে পারে তাকেই আমরা কি বলবো? ভাজক টিস্যু। যে টিস্যু বিভাজিত হতে পারে, যে টিস্যু বিভাজিত হতে পারে তাকে আমরা কি বলি? ভাজক টিস্যু বলে থাকি। ওকে ফাইন, বিভাজিত হতে পারলেই ভাজক টিস্যু, তাহলে তো সহজ কথা ভাইয়া, এখানে তার ঝামেলার কিছু নাই। তাহলে ওদের অবস্থানটা কোথায় হবে? তুমি একটু চিন্তা করো, ওদের অবস্থানটা কোথায় হবে? একটা ভাজক টিস্যু যে বিভাজন হবে তার অবস্থানটা কোথায় হবে? যেই জায়গাটায় উদ্ভিদের গ্রোথ আছে, তার মানে উদ্ভিদ যেই জায়গাগুলো দিয়ে বড় হয় সেই জায়গাগুলোতে হবে, তাই না? সেই জায়গাগুলোতে হবে। তার মানে কি, কোথায় দিয়ে বড় হয়? উদ্ভিদ উপরের দিকে বড় হতে থাকে, নিচের দিকে বড় হতে থাকে, রাইট? উদ্ভিদ কি হতে থাকবে? উপরের দিকেও বড় হবে, নিচের দিকেও বড় হবে। তার মানে আমরা বলতে পারি ওর অবস্থানটা হচ্ছে মূলের শীর্ষে, এবং আমরা এটাও বলতে পারি কাণ্ডের শীর্ষে, তাই না? কাণ্ডের শীর্ষে, এই জায়গাতেও অবস্থান করতে পারে। তাহলে আমরা বললাম যে ও মূলের শীর্ষেও অবস্থান করতে পারে এবং ও কাণ্ডের শীর্ষেও অবস্থান করতে পারে। ধরো এটা কাণ্ড, তো এই দিক থেকে এগুলো হচ্ছে মূল, এভাবে আছে, ঠিক আছে? এই মূল আছে, হ্যাঁ এরকম। তো এই কাণ্ডের এই দিকেও ওর অবস্থান হবে, কাণ্ডের শীর্ষে, ঠিক আছে? এইখানেও অবস্থান হবে, আর এই মূলের শীর্ষেও ওর অবস্থান হবে, রাইট? কারণ এই জায়গাগুলো কি হবে? বৃদ্ধি হবে, বড় হবে, বিভাজিত হয়ে ওরা আরো বড় হবে। তো এইটা হচ্ছে ভাজক টিস্যুর অবস্থান। ঠিক আছে ভাইয়া, বুঝলাম এটা ভাজক টিস্যুর অবস্থান, এরকম ব্যাপার। এখন আমাদের যেটা কনসার্ন, যে ভাইয়া ভাজক টিস্যুগুলো কেমন হয়, ভাজক টিস্যু কেমন হবে, ওরা দেখতে কেমন হয়, তাই না? এটা একটা পয়েন্ট যে ভাইয়া ভাজক টিস্যুগুলো দেখতে কেমন হবে। তো আমরা যদি খেয়াল করো ভাইয়া, একটু আলোচনা করি যে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো কেমন হয়, তাহলে আমরা কি কি দেখবো একটু বুঝে পড়ি। আচ্ছা চিন্তা করো, ও বিভাজন করতেছে, ভাজক টিস্যু কি করে? বিভাজন হয়, একটা থেকে দুইটা, তিনটা, চারটা, এরকম। তাহলে ওদের এভাবে আমরা মনে রাখবো ওরা জীবিত কোষ, কারণ ওরা তো বিভাজন হচ্ছে, অ্যাক্টিভ, তাই না? তার মানে ওরা জীবিত। তার মানে আমরা বলতে পারি কোষগুলো জীবিত। কোষগুলো কি? জীবিত, রাইট? এটা আমরা বলতে পারি, কারণ ওরা তো অ্যাক্টিভ, ওরা তো বিভাজন হচ্ছে, তাই না? বিভাজন হচ্ছে। আচ্ছা, এবং
একটু ছোট আকৃতির হবে। কেন মনে রাখবা, দেখো ভাই বড় জিনিস কি নাড়ানাড়ি করা যায়? ভাই মনে রাখো, বড় জিনিস কি নাড়ানাড়ি করা যায়? ধরো তোমার কাছে একটা এই বক্স আছে আর একটা কলম আছে, কোনটা সহজে মানে মুভ করানো যাবে? এই কলমটাকে, কারণ এটা হালকা, তাই না? তার মানে এভাবে মনে রাখবো যে যে জিনিসটা ছোট ও বেশি বিভাজন হবে, ও তাড়াতাড়ি বিভাজন হইতে পারে, আর যে একটু বড় সাইজের ও সহজে পারে না। সো ভাজক টিস্যুর কোষগুলো কি হবে? একটু ছোট হবে, ওরা দ্রুত বিভাজন হবে, ছোট ছোট হবে। ওকে ফাইন। সেকেন্ড পয়েন্ট এবার কি? আচ্ছা ভাইয়া কোষগুলো তো সজীব, জীবিত, তার মানে কি ওরা বিভাজন ক্ষমতা সম্পন্ন। সহজ পয়েন্ট। ওকে ভাইয়া, ওরা বিভাজন ক্ষমতা সম্পন্ন, বিভাজন ক্ষমতা সম্পন্ন। ওকে পয়েন্ট, সেকেন্ড পয়েন্টও ক্লিয়ার যে ভাইয়া ওরা বিভাজন ক্ষমতা সম্পন্ন। উই অ্যাগ্রি, উই অ্যাগ্রি। আচ্ছা ওদের কেমন, ওদের আকারগুলো কেমন হবে? ওরা কি আয়তাকার, ডিম্বাকার, মানে ওরা যে অনেক রকমের হতে পারে। তার মানে ওদের আকার বিভিন্ন রকম হতে পারে। ধরো ওরা আয়তকার হতে পারে, আয়তাকার, অথবা পঞ্চভুজ আকৃতিরও হতে পারে, ষড়ভুজ আকৃতিরও হতে পারে, বিভিন্ন আকার ওরা হতে পারে। ঠিক আছে, ওরা বিভিন্ন রকমের আকার হতে পারে। ওকে আচ্ছা, এরপরে আসি যে দেখো এদের তো বিভাজন হয়, তো যারা বিভাজন হবে তুই চিন্তা করো, ওর যদি কোষ প্রাচীর মোটা হয় তাহলে ও বিভাজন হয়তো কষ্ট না? ধরো এই জিনিস আমার কোনো একটা বই বা কোনো একটা কিছুর, ধরো এই যে এইখানে একটা বই আছে, ধরো এই যে একটা বায়োলজি বই 9-10-এর, ও ধরো ওর এইটা যদি মলাটটা যদি ওর প্রাচীর যদি পাতলা, তাহলে ওকে কিন্তু ইজিলি বিভাজন করা যাবে, ছিঁড়ে ফেলা যাবে। কিন্তু এই বইয়ের মলাট যদি একটু ভারী হতো তাহলে ওকে বিভাজন করা কঠিন, তাই না? বিভাজন হইতে কষ্ট, মনে রাখো এইভাবে। তাহলে দেখো ভাজক টিস্যু বিভাজন হচ্ছে, তার মানে ওর প্রাচীরটা কেমন হবে? পাতলা। তাহলে ওর কোষ প্রাচীর কেমন হবে? পাতলা, যার কারণে ও বিভাজিত হতে পারে। ও কি হতে পারে? বিভাজিত হতে পারে। আচ্ছা তাহলে ওর কোষ প্রাচীর কি হয় বলতো? ওর কোষ প্রাচীর হয় পাতলা, ওর কোষ প্রাচীর পাতলা, এবং আমরা এটাকে কি বলি? সেলুলোজ নির্মিত, সেলুলোজ নির্মিত। ঠিক আছে, ওর কোষ প্রাচীরটা কি নির্মিত? সেলুলোজ নির্মিত, এই কথাটা বলছে। হ্যাঁ, সেলুলোজ নির্মিত। তাহলে সেলুলোজ নির্মিত জিনিস মানেই কি? সেটা সেলুলোজ নির্মিত জিনিস মানেই হচ্ছে সেটা পাতলা। ওকে আচ্ছা, 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে কি? 5 নম্বর পয়েন্টে হচ্ছে যে ওদের দেখো ভিতরে নিউক্লিয়াসটা আকারে বড়। কেন? কারণ ওরা সজীব না, ওরা বিভাজন করে না, তো নিউক্লিয়াস কি বিভাজনে সাহায্য করে। তাহলে ওদের নিউক্লিয়াস আকারে বড়। নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াস আকারে বড়। ওদের নিউক্লিয়াসটা আকারে বড়। ওকে, নিউক্লিয়াস আকারে বড়, তার মানে তুমি এরকম ব্যাপারটা হচ্ছে ওদের কোষগুলা এমন থাকে। দেখো আমি যদি এভাবে দেখাই তাহলে এই কাঁসা, মানে ওদের আন্তঃকোষীয় কোনো ফাঁক থাকে না, এরকম। এই, এবং ওদের নিউক্লিয়াসটা আকারে বড়। এই যে দেখো নিউক্লিয়াস আকারে একটু বড় হয়, আরো বড় হয়। নিউক্লিয়াস আকারে বড় হওয়ার কারণে এই জায়গায় দেখো এত বড় একটা নিউক্লিয়াস থাকে, তো এই জায়গায় কি কোনো কোষ গহ্বর, তোমরা জানো কোষের ভিতরে, উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, ভ্যাকুওল বলে। তো এই কোষ গহ্বর কি জায়গা আছে ওর থাকার? জায়গা নাই। সো নিউক্লিয়াস বড় হওয়ার কারণে আমরা যেটা বলতে পারি ওর কোষ গহ্বরের কোনো জায়গা নাই। সো কোষ গহ্বর নেই। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াস আকারে বড় হওয়ার কারণে, এভাবে মনে রাখো, নিউক্লিয়াসটা পুরো জায়গা নিয়ে নিছে, যার কারণে ওর কোষ গহ্বরের কোনো জায়গা নাই। সো আমরা বলতে পারি ভাজক টিস্যুতে কোষ গহ্বর নেই, ভাজক টিস্যুতে কোষ গহ্বর নেই। ঠিক আছে, ওকে, হ্যাঁ, ওকে। এবার আসো, তারপরে
আর কি, তাহলে আমরা এখানে 6টা বৈশিষ্ট্য শিখে ফেললাম একদম পয়েন্ট 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 করে, তাই না? পয়েন্ট 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 করে আমরা শিখে ফেললাম। ওকে, এরপরে দেখো কি বলছি, এদের ওরা তো খুব এত বিভাজন হয়, তুমি চিন্তা করো এই যে বাংলাদেশের জনসংখ্যার মতো, মানে এত জনসংখ্যা, বাংলাদেশে এখন ওভার পপুলেটেড, তাই না? জনসংখ্যার একদম বিশাল অবস্থা। হ্যাঁ, তো এই জিনিসটাই হচ্ছে যে তোমার ওদের এত বিভাজন হয় যে গাদাগাদি, তার মানে ওদের আন্তঃকোষীয় ফাঁক থাকে না, এই কথাটাই মনে রাখবা, যে এত ওদের ক্রাউড, এত মানে কোষ, যে ওদের খুব কাছাকাছি থাকে একদম, তার মানে আমরা বলি যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই, আন্তঃকোষীয় ফাঁক নেই, কোষের মধ্যে কোনো গ্যাপ নাই। একটু আগেই তোমরা দেখছো, আমি দেখাইছি, এই যে দেখো ওদের কোষের মধ্যে কোনো ফাঁক আছে, প্রত্যেকটা কোষ দেখো একদম সংলগ্ন, তাই না? একদম সংলগ্ন। আচ্ছা, 8 নম্বর কি, দেখো ওরা সারা দিন এত কাজ করে, এত বিভাজন হচ্ছে, সারাক্ষণ বিভাজনের উপরেই আছে, বিভাজন হচ্ছে 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 5টা, 10টা। তো এখন ওদের কি দরকার, ওদের তার মানে কি বিপাকীয়, ওদের ভিতরে বিভিন্ন রকমের প্রক্রিয়া হয়। এই যে বারবার বিভাজন হয়, ওদের কি দরকার, শক্তি দরকার। শক্তিটা আসে কোথা থেকে? বিভিন্ন রকম বিক্রিয়া থেকে, অর্থাৎ বিক্রিয়াগুলো কি বিপাক। এই যে আমরা বলি বিপাক মানে কি, ওদের বিপাক মানে বিভিন্ন রকমের বিক্রিয়া ঘটে, তার মানে ওদের ভিতরে প্রচুর বিক্রিয়া ঘটে, এটাকে আমরা বলি বিপাকীয় হার অনেক বেশি, বিপাকীয় হার বেশি। ঠিক আছে, তাহলে ওদেরকে কি বলা হচ্ছে, যে ওদের বিপাকীয় হার অনেক বেশি, বিপাকীয় হার অনেক বেশি। ওকে, দেখছো? আচ্ছা, এটা হলো। এখন আসো আর কি, এদের যে প্লাস্টিড, প্লাস্টিড ওই যে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, এই প্লাস্টিড একটু প্রো লেভেলে থাকে, কারণ ওরা তো বিভাজন, ওরা তো একটু হাই, তাই না? হাই লেভেলের, ওদের তো বিভাজন হয়, ওরা ক্ষমতাধর। তো মনে রাখো যে ওদের প্লাস্টিডগুলোও একটু হাই লেভেলের হবে, প্রো হবে, এইভাবে আমরা মনে রাখি। তার মানে ওদের প্লাস্টিড প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। ওকে, প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। ওকে, প্লাস্টিড প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে, এটা। তারপরে 10 নম্বর পয়েন্টে কি বলবো আমরা, দেখো 10 নম্বর পয়েন্টে হচ্ছে ওদের না কোনো কিছু সঞ্চিত থাকে না, কোনো বর্জ্য পদার্থ নাই। তাহলে ওদের কোষে তুমি কোনো বর্জ্য, কোষে কোনো সঞ্চিত কিচ্ছু থাকে না, ওরা কোনো কিছু জমা করে না, মানে বর্জ্য থাকে না, কিচ্ছু নাই। ওদের কাজ খালি বিভাজন হওয়া, গঠন করা, বিভাজন হওয়া, বৃদ্ধি করানো, ওদের কাজ কি বৃদ্ধি ঘটানো। ঠিক আছে, তাহলে ওদের কোষে কোনো সঞ্চিত বা বর্জ্য পদার্থ, সঞ্চিত অথবা বর্জ্য পদার্থ নেই, সঞ্চিত অথবা বর্জ্য পদার্থ নেই। ঠিক আছে, ওদের এরকম কিছু নাই। আচ্ছা, এসব কিছুই নাই ওদের। আর ওরা বিভাজন হয় কিভাবে, কোন ধরনের বিভাজন, কোন ধরনের কোষ বিভাজন? এটা হচ্ছে ভাইয়া মাইটোসিস কোষ বিভাজন। এটা কি? মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস বিভাজন হয়ে থাকে, মাইটোসিস বিভাজন হয়ে থাকে। ঠিক আছে, মাইটোসিস বিভাজন হয়ে থাকে, এই হচ্ছে পার্ট। ওকে, মাইটোসিস বিভাজন হয়ে থাকে, দেখছো? তাহলে আমরা এই যে পয়েন্টগুলো আমরা দেখলাম, তাহলে এখান থেকে দেখো আমরা 11টার মতো পয়েন্ট এখানে শিখে ফেলছি, 11টার মতো পয়েন্ট আমরা এখানে দেখে ফেলছি। বলো এনিমোর? হ্যাঁ, দেখো এইটুকু কারোর প্রবলেম আছে কিনা? দেখো কারো কোনো এখানে এসে কারো কোনো প্রবলেম আছে কিনা ভাইকে জানো।
ক্লিয়ার? সবাই এটা একদম ইজি না? এখন দেখো একদম ইজি কিনা। ওকে, আচ্ছা, একজন 23 ব্যাচের, সে লাভ দিচ্ছে, থ্যাংক ইউ। লিখন, বুঝতে পারলাম ভাইয়া, ভেরি গুড ভেরি গুড। দেখছো, লিখে লিখে বুঝলে আমাদের জিনিসগুলো পড়াগুলো একদম ইজি। ওকে, এবার আসো, এখন কাজ কি, ওর কাজ কি? পয়েন্ট এবার হচ্ছে যে ভাই ওর কাজটা কি? হ্যাঁ, কাজটা কি? একজনের প্রশ্ন, ভাইয়া আপনি এত কিউট কেন? আল্লাহ বানাইছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আল্লাহ বানাইছে তাই আমি কিউট। আপনি বলার জন্য আপনাকে দেওয়া হচ্ছে কেয়া কসমেটিক্স থেকে একটি পুরস্কার এবং বায়োবস টি শার্ট আপনি পাচ্ছেন না, দুঃখিত। আচ্ছা, প্রশ্ন হবে হচ্ছে যে ভাই এটা কেমনে হইলো? ওর প্রশ্নের আলাদা, ঠিক আছে, প্রশ্নই আলাদা। আচ্ছা, সবাই ক্লিয়ার এটা? হ্যাঁ, এবার আসো কাজ। তো কাজে আমরা যদি বলি যে ভাইয়া কাজটা কি, হ্যাঁ কাজ কি, তাহলে আমাদের এইখানে কি আসবে? ওর কাজ কি হতে পারে বলো তো? হ্যাঁ, ওর কাজ কি হতে পারে? ওকে, আসো, বলতে পারবা কাজ কি? বৃদ্ধি ঘটানো, কেউ কেউ বলবা বৃদ্ধি ঘটাইতে নাকি? আচ্ছা, এবার আমি বলি কাজ কি। দেখো, উদ্ভিদের লম্বভাবে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। ধরো এই ভাজক টিস্যু যদি এরকম লম্বালম্বি থাকে তাহলে ওইটা আস্তে আস্তে বৃদ্ধি হবে, তাহলে দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটাবে, রাইট? দৈর্ঘ্যে বৃদ্ধি। ওকে, ফার্স্ট পয়েন্ট, দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটাবে। আচ্ছা, সেকেন্ডলি কি? ব্যাস বৃদ্ধি হবে, তাহলে দৈর্ঘ্যে বৃদ্ধি হবে, ব্যাসও বৃদ্ধি হবে, তাহলে ব্যাস বৃদ্ধি, ব্যাস বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্যও বাড়তেছে, ব্যাসও বাড়তেছে। 3 নম্বর পয়েন্টে কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে তাহলে আমার দৈর্ঘ্য বাড়লো, ব্যাসও বাড়লো। এরপরে ক্ষতিপূরণ, তাহলে কি বলছে দেখো, ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ কি? যেই জায়গাটা ধরো কোনো নষ্ট হয়ে গেল, কোনো একটা জায়গা ক্ষত হয়ে গেল, ওই জায়গাটাকে পূরণ করে দিবে কে? ভাজক টিস্যু। ভাজক টিস্যু এসে যেই কোনো ক্ষত জায়গা, যে জায়গাটা ক্ষতি হয়েছে সেটা পূরণ করে দিবে। এরপরে বলছে কি, এই ভাজক থেকে স্থায়ী টিস্যু তৈরি হয়, স্থায়ী টিস্যু তৈরি হয়। তাহলে ভাজক টিস্যু থেকে কি তৈরি হয়? স্থায়ী টিস্যু তৈরি হয়, এটা বলছে। তাহলে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু কি হয়? তৈরি হয়, ভাজক টিস্যু থেকে। কারণ দেখো, একটা ভাজক টিস্যু যখন বিভাজন হতে হতে সে ক্লান্ত, সে আর পারতেছে না, তার মনে হচ্ছে আই এম ডান, শেষ, এই যখন অবস্থা, তখন তার এই যে সে কি হয়ে যায়? সে হচ্ছে স্থায়ী টিস্যু হয়ে যায়। তাহলে ভাজক টিস্যু, খেয়াল করো, ভাজক টিস্যু যখন আর পারতেছে না তখন সে স্থায়ী টিস্যু হয়ে যায়, তখন সে কি হয়? স্থায়ী টিস্যু হয়। ওকে ওকে, প্রোপ্লাস্টিড হচ্ছে ভাই প্লাস্টিডের মানে গঠনটা, প্লাস্টিডের আদি গঠনটা। বাট সহজ করে মনে রাখো, প্লাস্টিডের একটু বস লেভেল। ওকে, আচ্ছা, সো এখন এইটাগুলো গেল। এবার আমাদের যেটা ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস, উৎপত্তি অনুসারে প্রকারভেদ, ভাজক টিস্যুর প্রকারভেদ এবার আমাদেরকে জানতে হবে যে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কয় রকমের, কোথা থেকে উৎপত্তি হইল, এই অনুযায়ী আমরা ভাজক টিস্যুকে কয় ভাগে ভাগ করি? আমরা ভাজক টিস্যুটাকে কয় ভাগে ভাগ করব? 3 ভাগে ভাগ করব। দেখো, তাহলে উৎপত্তি, কোথা থেকে উৎপত্তি হবে সেটা অনুযায়ী এই ঠিক আছে, এই 3 ভাগে আমরা ভাগ করব। তো এখন এইদিকে যদি আমরা দেখি যে দেখো, উৎপত্তি অনুসারে প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্ট হচ্ছে যে আমার এইদিকে দেখো, কই গেল? আচ্ছা, প্রোমেরিস্টেম, বা আমরা বাংলায় যদি বলি প্রোমেরিস্টেম,
অথবা প্রারম্ভিক ভাজক টিস্যু। কি বলতেছি? প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রারম্ভিক ভাজক টিস্যু। এরপর আরেকটা কি? প্রাইমারি, ইংরেজিতে বলি প্রাইমারি, অথবা আমরা বলি প্রাথমিক ভাজক টিস্যু, প্রাথমিক ভাজক টিস্যু। তাহলে প্রোমেরিস্টেম প্রাইমারি, আরেকটা কি? সেকেন্ডারি, আরেকটা কি? সেকেন্ডারি। তাহলে সেকেন্ডারি কি? সেকেন্ডারি কি? গৌণ, তাই না? সেকেন্ডারি মানে কি? গৌণ। তো আমরা বলি সেকেন্ডারিকে সেকেন্ডারি ভাজক টিস্যুই বলি, তাই না? সেকেন্ডারি মানে হচ্ছে পরে তৈরি হয়েছে, সবসময় মনে রাখবা। প্রাইমারি মানে কি? শুরুতেই। আর সেকেন্ডারি মানে পরে। সেকেন্ডারি মানে কি? পরে। প্রাইমারি মানে শুরু। ওকে, যেমন আমরা কি বলি? পিএসসি পরীক্ষা দিয়েছো না, প্রাইমারি স্কুল সার্টিফিকেট। এসএসসি মানে কি? সেকেন্ডারি। তার মানে তোমার একদম শুরুতে, জীবনের শুরুতে তুমি ছিলে প্রাইমারি, এরপরে উঠে গেছো সেকেন্ডারি। তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যু হচ্ছে পরে হয়। হ্যাঁ, এটা আমরা আস্তে আস্তে পড়বো একটু পরে। আচ্ছা, সো যখন আমরা বলতেছি প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু, এটার মানেটা কি? এটার মানেটা কি? দেখো, এটাতে বলা হয় যে একদম মূল বা কাণ্ডের একদম শীর্ষে এই টিস্যুটা থাকে। কোথায় থাকে? মূল বা কাণ্ডের শীর্ষে থাকে, শীর্ষে থাকে, শীর্ষে থাকে, ওইখান থেকেই তৈরি, এবং যা পরবর্তীতে প্রাথমিক ভাজক টিস্যু তৈরি করে, যা প্রাথমিক ভাজক টিস্যু তৈরি করে। তার মানে কি? এই প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে প্রাথমিক ভাজক টিস্যু তৈরি হয়। তাহলে প্রাথমিক ভাজক টিস্যু তৈরি করে। ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? মূল বা কাণ্ডের শীর্ষে যা প্রাথমিক ভাজক টিস্যু তৈরি করে। তাহলে এই জিনিসটা প্রারম্ভিক কোথা থেকে তৈরি হলো? ওই যে ভাইয়া মনে আছে, ধরো জাইগোট, হ্যাঁ, ধরো এরকম একটা জাইগোট, এই জাইগোট বিভাজিত হয়ে যেই টিস্যুটাতে পরিণত হয় সেটাকেই বলা হয় প্রারম্ভিক। কি বলা হয়? প্রারম্ভিক। একদম শুরুতে, বা ইংলিশে বলি প্রোমেরিস্টেম। তাহলে একদম জাইগোট, একটা ওই যে শুক্রাণু ডিম্বাণু মিলে যখন জাইগোট হয়, জাইগোটটা থেকে আমার যেটা বিভাজিত হচ্ছে, হ্যাঁ, জাইগোটটা থেকে আমার যেটা বিভাজিত হচ্ছে সেটাকে বলে প্রারম্ভিক। আর প্রারম্ভিকের পরে যেটা আসতেছে সেটা হচ্ছে কি? এটা হচ্ছে কি? প্রারম্ভিকের পরে কি? প্রাইমারি। প্রাইমারি, প্রারম্ভিক থেকে কি তৈরি হয়? প্রাইমারি ভাজক টিস্যু তৈরি হয় এটা থেকে। আর এরপরে প্রাইমারি ভাজক টিস্যু থেকে কি তৈরি হয়? সেকেন্ডারি ভাজক টিস্যু। এই ফ্লোচার্টটা মাথায় রাখো। তাহলে জাইগোট থেকে আমার ধীরে ধীরে বিভাজিত হয়ে প্রারম্ভিক, তারপরে প্রাইমারি, তারপরে সেকেন্ডারি। এতটুকু। তো আমরা বুঝলাম প্রোমেরিস্টেম এটা হচ্ছে যে তোমার মূল বা কাণ্ডের শীর্ষে যা প্রাথমিক ভাজক টিস্যু তৈরি করে, এবং এখানে মনে রাখবা এখান থেকেই, এই প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু থেকেই প্রথম বৃদ্ধি শুরু হয়। এই যে উদ্ভিদের যে বৃদ্ধি সেটা শুরু হয় কার থেকে? ওর থেকেই তো। কারণ জাইগোটের পরে যে টিস্যুটা তৈরি হয় সেটা হচ্ছে প্রারম্ভিক। তার মানে আমরা বলতে পারি প্রথম বৃদ্ধি শুরু হয় ওর থেকে। ওর থেকে প্রথম বৃদ্ধি শুরু। প্রথম বৃদ্ধিটা শুরুই হয় ওর থেকে। একটা উদ্ভিদ যে বড় হবে সেটা শুরু হয় কার থেকে? প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে। আচ্ছা, এবার এই প্রারম্ভিক ভাজক টিস্যু গ্র্যাজুয়ালি কিসে পরিণত হয়? প্রাথমিক ভাজক টিস্যু। সো আমাকে যদি বলে প্রাথমিক ভাজক টিস্যু বা প্রাইমারি টিস্যু বলতে তুমি কি বুঝো? প্রাইমারি মানে কি? ওই যে তুমি স্কুলে যেমন যাইতা, প্রাইমারি স্কুল, তার মানে ওই কেজি থেকে ক্লাস 5 পর্যন্ত বলতো না? তো প্রাইমারি ভাজক টিস্যু হচ্ছে এরকম। দেখো, প্রাইমারি ভাজক টিস্যুটা কি? এটা হচ্ছে যে এখানে প্রাইমারি, সো আমার যখন কথাটা আসে যে প্রাইমারি ভাজক টিস্যু, এটার ব্যাপারে আমরা বলি কি? ভ্রূণাবস্থায়, ভ্রূণাবস্থায়, ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে। ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে। তাহলে ও কি করে? প্রাথমিক ভাজক টিস্যু সে ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে। একদম যখন সে ছোট, ওই যে
ওই যে ছোট অবস্থায় প্রারম্ভিক থেকেই সে তৈরি হয়ে গেল। তার মানে যেই টিস্যুটা ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে তাকে আমরা কি বলি? প্রাইমারি ভাজক টিস্যু। হ্যাঁ, প্রাইমারি ভাজক টিস্যু। সে ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করো এবং সে আজীবন, মনে রাখো, সে আজীবন বিভাজন ক্ষম থাকে। আজীবন, আজীবন সে কি থাকবে? বিভাজন ক্ষম। সে আজীবন বিভাজন হইতে পারবে। এই প্রাইমারি ভাজক টিস্যু আজীবন বিভাজন হইতেই থাকে, হইতেই থাকে, এবং একটা সময় গিয়ে যখন তার আর হবে না, ডান, শেষ, তখন সে স্থায়ী টিস্যু হয়ে যায়। তাহলে বুঝতে পারছো, প্রাইমারি ভাজক টিস্যু আজীবন বিভাজন ক্ষম থাকবে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে যদি ও আর বিভাজিত না হয়, তার মানে ও স্থায়ী টিস্যু হয়ে গেছে, ও আর ভাজক টিস্যু নাই, ও আর ভাজক টিস্যু নাই। ঠিক আছে, এই কথাটাই বলছে। হ্যাঁ, এগুলা ক্লিয়ার? ওকে, বুঝা গেল? সবাই একটু মনে রাখো। তাহলে আমরা প্রাইমারি ভাজক টিস্যু মানে কি? যেটা ওই যে জাইগোটের পরে প্রারম্ভিক হয়েছিল, ওই প্রারম্ভিকটাই পরবর্তীতে তোমার আবার প্রাইমারি হয়ে গেছে। তো প্রাইমারি ভাজক টিস্যুটা একদম বলা হয় যে ভ্রূণাবস্থায় ওর উৎপত্তি, ওই যে জাইগোট থেকে প্রারম্ভিক, তারপরে কিন্তু প্রাইমারি। তো ও ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে এবং সে আজীবন বিভাজন ক্ষম থাকে। তার মানে তুমি একটা জিনিস দেখো, এই যে প্রারম্ভিক ভাজক টিস্যু, সে কিন্তু বেশি দিন থাকে না, সে প্রাইমারিতে পরিণত হয়ে যায়। তাহলে প্রারম্ভিক ভাজক টিস্যু সে কি করে? ও হচ্ছে জাইগোটের পরের টিস্যুটাই প্রারম্ভিক, এবং পরে পরে এই প্রারম্ভিকটা আর থাকে না, সে প্রাইমারি ভাজক টিস্যুতে পরিণত হয়ে যায়। তার কথা হচ্ছে আমি প্রাইমারি হয়ে গেল, শেষ। তাহলে প্রাইমারি ভাজক টিস্যু, তার মানে ম্যাক্সিমাম টিস্যু তুমি উদ্ভিদে যেটা বলো তারা হচ্ছে প্রাইমারি, প্রাইমারি ভাজক টিস্যু। ওকে, সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা সবাই? একটু আমাকে জানো। সবাই আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন আমরা যাব সেকেন্ডারি ভাজক টিস্যুতে। তাহলে সেকেন্ডারি তার মানে কি? পরে পরে আসছে। ওই যে আমাদের হাই স্কুল, সেকেন্ডারি মানে কি? আমাদের হাই স্কুল, তাই না? আমরা যেটা হাই স্কুলে আমরা থাকি ওটাকে আমরা বলি। তো এই সেকেন্ডারিটা কোথা থেকে? তার মানে এটার মিনিংটা কি? আমরা এতক্ষণ ভাজক টিস্যু ভাজক টিস্যু বারবার চিল্লাতে 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 গলা ফাটায় ফেলতেছি, বাট ধরো এমন হলো যে আমার স্থায়ী টিস্যুটা, এই যে আমরা বলি স্থায়ী টিস্যু যেগুলো আছে, স্থায়ী টিস্যু মানে স্থায়ী টিস্যু তো আলাদা, মানে যে স্থায়ী টিস্যু কি হবে, যে ওরা হচ্ছে যে ভাইয়া আমরা বলে থাকি যে স্থায়ী টিস্যুগুলা যে মানে ধরো ওই যে জাইলেম ফ্লোয়েম, তো স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যগুলো একরকম থাকে, তাই না? এবং ওরা কখনো বিভাজন হয় না। সো এরকম যদি হয় যে স্থায়ী টিস্যু হতে পরবর্তীতে ভাজক টিস্যু তৈরি হয়, কি বলছি? স্থায়ী টিস্যু হতে ভাজক টিস্যু তৈরি হয়, তাহলে কি? স্থায়ী টিস্যু হতে ভাজক টিস্যু তৈরি হয়। তাহলে স্থায়ী টিস্যু হতে ভাজক টিস্যু তৈরি হয়, এটাকে আমরা কি বলবো? স্থায়ী টিস্যু হতে ভাজক টিস্যু তৈরি হলে এটাকে আমরা বলবো সেকেন্ডারি ভাজক টিস্যু। কি বলবো? সেকেন্ডারি ভাজক টিস্যু। হ্যাঁ, সেকেন্ডারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে আমরা সেকেন্ডারি ভাজক টিস্যু মানে হচ্ছে স্থায়ী টিস্যু হতে ভাজক টিস্যু যে তৈরি হয়, এটাকে আমরা বলি সেকেন্ডারি ভাজক টিস্যু। ওকে, 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 ডান। তাহলে এই সেকেন্ডারি ভাজক টিস্যু যেটা স্থায়ী টিস্যু হতে তৈরি হয়েছে, একটু ডিফারেন্ট ব্যাপার। এটার উদাহরণ কি? এই উদাহরণটা কি? ওর উদাহরণগুলো কি? তাহলে দেখো, ওর উদাহরণ হচ্ছে বলা হয় কর্ক ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, তারপরে হচ্ছে বলা হয় ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এখন এগুলো মানে কি বুঝো না? বুঝো কেউ? বুঝো ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম? বুঝো কেউ? বুঝো না? যারা কারা কারা বুঝো না হাত তোলো, আমি বুঝাই দিচ্ছি। দেখে উদাহরণটা দিয়ে দিছে কর্ক ক্যাম্বিয়াম, এরপরে হচ্ছে যে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এটা কিভাবে, হ্যাঁ কিভাবে হলো দেখি।
কি জিনিসটা কি কেউ বলতে পারবা জিনিসটা কি? আচ্ছা, অনেকে নাও পারতে পারো, তো আমি একটু তোমাদেরকে জিনিসটা বুঝাই দিই। দেখো, এই যে কক ক্যাম্বিয়াম, এটা মানে কি? কর্ক ক্যাম্বিয়াম, একটু বুঝো, কর্ক ক্যাম্বিয়াম। কর্ক হচ্ছে এই যে উদ্ভিদের যে কাণ্ডের টিস্যু, হ্যাঁ, টিস্যু, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে যে আমার টিস্যুটা থাকে, তাহলে কি ব্যাপার? আরে ক্লাস কি দেখা যাচ্ছে? ওকে, ওকে, সো আমি একটু জি ভাইয়া যাচ্ছে। তা আমি তোমাদের বলি যে কর্ক ক্যাম্বিয়াম হচ্ছে এই যে উদ্ভিদের কাণ্ডের বাইরের একটা লেয়ার থাকে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কর্ক। কি বলা হয়? একটা লেয়ার, কর্ক। ওকে, কর্ক বলা হয়। আচ্ছা, কর্ক এরকম লেয়ার। তো এই কর্কের নিচে আমার যে টিস্যুটা থাকে, এরকম ভাজক টিস্যু থাকে, হ্যাঁ, কর্ক এগুলো তো স্থায়ী টিস্যু। তো ওর নিচে যে ভাজক টিস্যু থাকে, যেটার জন্য এই পুরো ওর যে আবরণ মানে টিস্যুটা, এই যে কর্ক টিস্যু কাণ্ডে যে থাকে, কাণ্ডে উদ্ভিদের, এই কর্কটাও বাড়ে, কারণ নিচে কি আছে? এই যে ভাজক টিস্যু আছে। তাহলে দেখো, এই যে কর্ক, এটা একটা বাইরের আবরণ, তাহলে এই কর্ক টিস্যুটা, এই কর্ক টিস্যুটার নিচে একটা ভাজক টিস্যু আছে, এটাকে বলে কি? কর্ক ক্যাম্বিয়াম। এটাকে কি বলে? কর্ক ক্যাম্বিয়াম। তাহলে এই কর্ক ক্যাম্বিয়াম, ঠিক আছে? তাহলে কি বলতেছি? এই কর্ক ক্যাম্বিয়ামটাই হচ্ছে যে তোমার এখানে। তাহলে কর্কের নিচে, তাহলে কাণ্ডটা হচ্ছে, কাণ্ডের এই পাশে যে টিস্যুগুলো থাকে কর্ক, এর নিচে, এর নিচে আমার যেই টিস্যুটা থাকে সেটাকে বলতেছি কর্ক ক্যাম্বিয়াম। সেটাকে কি বলতেছি? কর্ক ক্যাম্বিয়াম। হ্যাঁ, কর্ক ক্যাম্বিয়াম। ক্লিয়ার? ওকে, সো এটা গেল একটা। এখন আসো, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কি জিনিস ভাইয়া? ইন্টারফ্যাসিকুলার, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এটা কি? ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এই জিনিসটা কি? আচ্ছা, তো দেখো, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এটার মানে হচ্ছে যে ভাইয়া, এই জায়গায় দেখো, ফ্যাসিকল মানে কি? বান্ডেল। আসো, ফ্যাসিকল মানে কি? বান্ডেল। তাহলে এই যে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, তাহলে এটা কি? এটা হচ্ছে বান্ডেল, মানে ধরো জাইলেম ফ্লোয়েমের বান্ডেল। এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে ধরো ফ্লোয়েম, হ্যাঁ, এটা একটা বান্ডেল। আবার ধরো এই যে জাইলেম আর ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম এর একটা বান্ডেল, তাই না? বান্ডেল আকারে থাকে এই টিস্যুগুলা। তো এই যে এটা, ওই বান্ডেলটাকে আমরা বলি ফ্যাসিকল। কি বলে? ফ্যাসিকল। আর এই যে এরা কি? স্থায়ী টিস্যু। এই জাইলেম ফ্লোয়েম কি? এরা কিন্তু স্থায়ী টিস্যু, জানো? এরা স্থায়ী টিস্যু। তাহলে এদের মাঝখানে যে ভাজক টিস্যুটা থাকে, এই যে দুইটা ফ্যাসিকলের মাঝখানে, বান্ডেলকে কি বলা হয়? ফ্যাসিকল বলা হয়। তাহলে দুইটা ফ্যাসিকলের মাঝখানে আমার যেই এই যে ইয়েটা থাকে, ভাজক টিস্যুটা থাকে, যে ক্যাম্বিয়ামটা থাকে, এইটাকে বলা হয় ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এটাকেই আমরা কি বলি? ইন্টার মানে কি? আন্ত। তার মানে দুইটা ফ্যাসিকলকে, দুইটা বান্ডেলকে সংযোগ করতেছে, দুইটা বান্ডেলকে সংযোগ করতেছে। ঠিক একইভাবে এইভাবে তোমরা যেমন এমনি এমনি ধরো না, ওই তোমরা তো
একটু নিব্বানিব্বি স্টেজে আসো তো, তো তোমাদের এরকম করে অনেককে আমরা দেখি, এইভাবে করে একজন, এইভাবে করে একজন, এরকম করে করে এরা এভাবে ধরে যে হ্যাঁ তুমি একটু দাও, বাকি অর্ধেকটা এরকম দিব। এরপরে এরকম করে নিব্বানিব্বি স্টেজে এরকম করার পরে তারপরে 2 দিন পরে কি হয়, একজন এমনি ছেড়ে দেয়, বলবে যে দুঃখিত পারছি না, আরেকজন বললো ওকে পারছি না, শেষ, মাঝখান দিয়ে টুটা হুয়া হয়ে যায়। তো এরকম অবস্থা হয় নিব্বানিব্বি স্টেজে, তোমরা এরকম অনেকে ফাঁদে পা দাও। তো এই যে জিনিসটা, তাহলে এই জায়গায় ব্রিজটাকে ইন্টারফ্যাসিকুলার, তাহলে বান্ডেলগুলোকে কানেক্ট করে কে, ইন্টারফ্যাসিকুলার। এই ক্যাম্বিয়াম হচ্ছে একটা ভাজক টিস্যু। হ্যাঁ, মনে রাখবা ক্যাম্বিয়াম মানে কি, একটা ভাজক টিস্যু। এটা আচ্ছা, ডান। হ্যাঁ, তাহলে এইখানেও সেম, আবার এইভাবে কানেক্টেড থাকে ভাজক টিস্যু দিয়ে, এগুলাকে বলা হয় ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তার মানে দুইটা বান্ডেলকে ভাজক টিস্যু দিয়ে সংযুক্ত। হ্যাঁ, ভাজক টিস্যু দিয়ে সংযুক্ত। ওকে, হ্যাঁ। সো যারা ভাবতেছো যে এরকম বন্ধন করবা, দুঃখিত, বন্ধন তোমাদের হবে না, এটা জাইলেম ফ্লোয়েমের মাঝখানেই, ওদের এখানেই হয়, এটাকে বলে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ওকে, আশা করি সবাই বুঝে গেছো, এখানে আমার আর কোনো কিছু বলার নাই। সো আমরা উৎপত্তি অনুসারে যে প্রকারভেদটা, উই আর ডান উইথ ইট, তাই না? আমরা এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে যে ওকে ভাইয়া এই জিনিস আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আসব যে ভাইয়া আমাদেরকে আপনি বলেন, যেটা এটা হচ্ছে অবস্থান অনুসারে কি হবে। অবস্থান অনুসারে আমরা কয় ভাগে ভাগ করে থাকি? অবস্থান অনুসারে, অবস্থান অনুসারে এটা কি, শীর্ষক। অবস্থান অনুসারে শীর্ষক ভাজক টিস্যু, মানে কোথায় অবস্থান করতেছে, তাই না? কোথায় অবস্থান করতেছে। এরপরে কি, পার্শ্বীয় ভাজক টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যু। আরেকটা কি, নিবেশিত, বা ইংরেজিতে এটাকে কি বলে, ইন্টারক্যালারি। কি বলে, ইন্টারক্যালারি, নিবেশিত, মানে মাঝামাঝিতে চাপা পড়ে গেছে দুজনের মাঝখানে, এটাকে বলে নিবেশিত। নিবেশিত ভাজক টিস্যু। ওকে, নিবেশিত ভাজক টিস্যু, ঠিক আছে? ওকে, তাহলে এবার আসো যে আমরা যে তোমার এই শীর্ষক ভাজক টিস্যু কই থাকে, কি থাকে, কিভাবে থাকে, এগুলো আমরা একটু দেখব। তাহলে এই শীর্ষক ভাজক টিস্যু কি, এই যে কাণ্ড বা মূল এদের শীর্ষে থাকবে। তাহলে শীর্ষক ভাজক টিস্যু, আমার সহজ কথা যে এরা ভাইয়া কোথায় থাকবে, কাণ্ড বা মূলের, কাণ্ড বা মূলের শীর্ষে থাকে, রাইট? শীর্ষে থাকে, এটা হচ্ছে ওদের পয়েন্ট। তো ওরা কোথায় থাকবে, কাণ্ড বা মূলের একদম উপরের দিকে থাকবে, এটা হচ্ছে ওদের পার্ট। আর পার্শ্বীয় ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যুটা কি, পার্শ্বীয় ভাজক টিস্যু হচ্ছে যে ভাইয়া সাইডে থাকবে, তার মানে কাণ্ড বা এদের কাণ্ডের পার্শ্ব দিকে থাকবে। তাহলে পার্শ্বীয় ভাজক টিস্যু কোথায় থাকবে, পার্শ্ব বরাবর। তাহলে আমার সহজ কথা, এক পাশে এরকম থাকবে, পার্শ্ব বরাবর, ঠিক আছে? তাহলে এই যে দেখো কাণ্ড বা মূলের শীর্ষে থাকে, তাহলে ওর কাজ কি, লম্বায় বৃদ্ধি হবে, আবার পার্শ্ব বরাবর তার মানে ব্যাস বৃদ্ধি হবে, সহজ কথা। আচ্ছা, তো পার্শ্ব বরাবর থাকলে পার্শ্বীয় ভাজক টিস্যু, আর এটা এখন এই পার্শ্বীয় ভাজক টিস্যুটা কোথায়, এটা দুইটি স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে। কোথায় থাকে, দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে, দুইটা স্থায়ী টিস্যুর মাঝে এটা থাকে। এখন এটার অবস্থান কি, ওই যে একটু আগে যেগুলো আমরা পড়লাম সেকেন্ডারি ভাজক টিস্যু, এগুলাই হচ্ছে তার উদাহরণ। তাহলে ওর উদাহরণের মধ্যে আমরা যেটা জানি, তাহলে ওই যে কর্ক ক্যাম্বিয়াম, একটু আগে আমরা যেগুলো পড়লাম এগুলাই। তাহলে ভাজক টিস্যুর মধ্যেও এটা কর্ক ক্যাম্বিয়াম, আর হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। একটু আগে আমরা পড়ছিলাম যে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে যে ভাজক টিস্যু থাকে, যেটা ওদেরকে বৃদ্ধি ঘটায়, তাহলে ওইটাকে আমরা বলি ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, রাইট? ওকে, সো পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণগুলো আমাদের অনেক সময় আসে, সো এগুলো একটু ভালো করে দেখে নিবা। শীর্ষক ভাজক টিস্যু এবং পার্শ্বীয় ভাজক টিস্যু, এরা দুইজনই কিরকম বলতো, একটু আগে আমরা পড়েছিলাম মনে আছে, প্রাইমারি ভাজক টিস্যু। এরা কোন ধরনের, এরা দুইজনই হচ্ছে ভাইয়া প্রাইমারি ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যুর উদাহরণ। এরা দুইজনই, এই যে পার্শ্বীয় এবং শীর্ষক, এরা দুইজনই কি
প্রাইমারি ভাজক টিস্যুর উদাহরণ। ওরা দুইজনই প্রাইমারি ভাজক টিস্যুর উদাহরণ। একটু আগে পড়লাম না, ওই যে যারা একদম জীবনের শুরু থেকে যে টিস্যুগুলো ছিল, তো এরাও হচ্ছে এরকম, এই শীর্ষ পার্শ্বীয়, এরা একদম জীবনের শুরু থেকে এরা ছিল, এরা একদম শুরু থেকেই ছিল। আচ্ছা, এবার আসো নিবেশিত ভাজক টিস্যু। ঠিক আছে, আচ্ছা নিবেশিত ভাজক টিস্যু, এখানে একটা ভুল আছে, না সরি তোমাদের জন্য, এটা না, এটা এবং এই নিবেশিত, এরা হচ্ছে দুইজন প্রাইমারি ভাজক টিস্যু, প্রাইমারি, এরা দুইজন প্রাইমারি। ঠিক আছে, এরা দুইজন, এটা না পার্শ্বীয়। পার্শ্বীয় হচ্ছে ওই যে যেহেতু স্থায়ী টিস্যুর এখানে, ওরা হচ্ছে সেকেন্ডারি টিস্যু, সেকেন্ডারি ভাজক, সেকেন্ডারি, বুঝছো? আচ্ছা, আর নিবেশিত মানে কি? নিবেশিত মানে হচ্ছে দুটা টিস্যুর মাঝখানে থাকবে। তাহলে এটা কি নিবেশিত? এরা কি? এরা হচ্ছে দুই টিস্যুর মাঝে থাকে, দুই টিস্যুর মাঝে থাকে। সহজ কথা, নিবেশিত মানে মাঝে, মাঝে। আচ্ছা, দুই টিস্যুর মাঝখানে থাকবে, তার মানে ধরো এটা হচ্ছে এরকম যে এইখানে একটা স্থায়ী টিস্যু, এইখানে একটা স্থায়ী টিস্যু। ঠিক আছে, এগুলো হচ্ছে স্থায়ী টিস্যু। এই দুইটা স্থায়ী টিস্যুর মাঝে, এই দুইটা স্থায়ী টিস্যুর মাঝে আমার যে টিস্যুটা থাকবে এইটাকে বলি আমরা নিবেশিত টিস্যু। কি বলবো এটাকে? নিবেশিত টিস্যু। ঠিক আছে, তাহলে এই টিস্যুর মাঝে আমার যেটা থাকে সেটাকে আমরা বলি নিবেশিত টিস্যু। মনে থাকবে সবাই? আশা করি এতটুকু বুঝতে পারছো। ওকে, সবাই ডান? এতটুকু আশা করি কোনো ডাউট নাই। এখন নিবেশিত ভাজক টিস্যুটা কোথায় থাকে? হ্যাঁ, নিবেশিত ভাজক টিস্যু কোথায় থাকে? ওই যে পত্রমূল, পাতার বোটায়, পত্রমূল মানে পাতার বোটায়, তারপরে থাকে কোথায়? ফুলের বোটায় এগুলা থাকে, মানে বোটায়ের যে জায়গাগুলো ওইখানে থাকে, ফুলের বোটায় এরা থাকে, পাতার বোটা, ফুলের বোটা, এই সকল জায়গায় আমার নিবেশিত ভাজক টিস্যু থাকে। তার মানে ওরা হচ্ছে মাঝামাঝিতে থাকে, দুইটা জিনিসের মাঝামাঝিতে থাকে নিবেশিত। তাহলে আমরা অবস্থান অনুসারে দেখলাম যে কিছু জিনিস শীর্ষক উপরের দিকে থাকে, মানে শীর্ষে, যে কোনো কিছুর একদম মাথায় থাকবে, কিছু থাকে সাইডে পার্শ্বীয় দিকে, এবং কিছু থাকে হচ্ছে নিবেশিত, দুইটার মাঝে। সো এই হচ্ছে তিন ধরনের। এটা কি? তিন ধরনের, রাইট? হ্যাঁ, ওকে, ডান। তো আমরা অবস্থান অনুসারে কি কি হতে পারে তাদের উদাহরণগুলোও আমরা শিখে নিলাম, তাই না? এই উদাহরণগুলো কিন্তু তোমাদের জন্য লাগবে, এই উদাহরণগুলো তোমাদের জন্য লাগবে। ওকে, সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এবার আসো যে কি বলছি, যে কোষ বিভাজন অনুসারে, কোষ, হ্যাঁ, বিভাজন অনুসারে কি বলছি? কোষ বিভাজন, তার মানে কোষ কতভাবে, কতগুলা তলে বিভাজিত হয় সেই অনুযায়ী আমরা এটা দেখব। হ্যাঁ, ওকে, দেখো কতভাবে বিভাজিত হতে পারে। তো প্রথম কথা, আমার কোষ বিভাজন কতগুলা তলে হতে পারে? তিনটা তল আমরা চিন্তা করি, তাই না? আচ্ছা, ধরো যদি সব তলেই বিভাজন হয়, সব তলে বিভাজিত হলে, হ্যাঁ, ধরো একটা টিস্যু, সে এমনেও বিভাজন হচ্ছে, এমনেও হচ্ছে, এমনেও হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিকে বিভাজিত হচ্ছে, সব তলে বিভাজিত হয়, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে দুইটা তলে বিভাজিত হয়। কয় তলে? দুইটা তলে বিভাজিত হয়, এটাও হতে পারে। আরেকটাও হতে পারে যে এক তলে বিভাজন হয়, তার মানে কিছু কিছু টিস্যু থাকে এক তল বরাবর, মানে এইভাবে, এইভাবে বিভাজন হচ্ছে একটা তল বরাবর, অথবা এইভাবে বিভাজন হচ্ছে। সো এক তলে বিভাজন হয়, এটাও হতে পারে, এক তলে বিভাজন। ঠিক আছে, এটা তাহলে সব তলে বিভাজিত হওয়া, দুইটা তলে বিভাজিত হওয়া, একটা তলে বিভাজিত হওয়া। তাহলে সব তলে যেটা বিভাজিত হয় এটাকে আমরা বলি কি? মাস ভাজক টিস্যু। এটাকে আমরা বলি মাস ভাজক টিস্যু, মাস ভাজক টিস্যু। যদি দুইটা তলে বিভাজিত হয় এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি হচ্ছে যে প্লেট ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, প্লেট ভাজক, প্লেট।
আর যদি একটা তলে বিভাজিত হয় এটাকে আমরা বলি রিব ভাজক টিস্যু। রিব ভাজক টিস্যু, ঠিক আছে, প্লেট ভাজক, রিব ভাজক। তাহলে আমরা দেখো 3 ভাগে আমরা দেখতে পারলাম যে কোষ বিভাজনের তল অনুসারে যদি সব তলে হয় তাহলে মাস, যদি 2টা তলে হয় তাহলে প্লেট, আর যদি একটা তলে হয় তাহলে রিব ভাজক টিস্যু। এখন তুমি দেখো যেই টিস্যুটা, একটু বুঝো, যেই টিস্যুটা সব তলে বিভাজিত হচ্ছে, কি বলছি, যেই টিস্যুটা আমার সব তলে বিভাজিত হচ্ছে, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, তাহলে সেটার কি করতেছে, ওর অবদানটা কি? তাহলে এই মাস ভাজক টিস্যুর অবদান কি? সে ঘনত্বে, একটা উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি ঘটায়। সে কি করছে? ঘনত্ব বাড়াচ্ছে। তাহলে ঘনত্বে বৃদ্ধি ঘটায়, ঘনত্বে বৃদ্ধি ঘটায়, এটা হচ্ছে ওর কাজ। প্লেট ভাজক টিস্যু, ওর কাজ কি? প্লেট ভাজক টিস্যু। তাহলে এইখানে হচ্ছে যে তোমার কি করবে, 2টা তলে, তার মানে সে তার আয়তনটা নিয়ন্ত্রণ করতেছে, আয়তন বৃদ্ধি, ঠিক আছে, আয়তন বৃদ্ধি। আর রিব ভাজক সে কি? সে তো একটা তলে বিভাজন, ধরো এরকম দৈর্ঘ্য, তার মানে তার কাজ হচ্ছে দৈর্ঘ্যে, দৈর্ঘ্যে, দৈর্ঘ্যে বৃদ্ধি, তাই না? দৈর্ঘ্যের বৃদ্ধি, সিম্পল। ও খালি ও যেহেতু একটা তলে বিভাজন হচ্ছে, তাহলে এই টিস্যুটা কি করবে, কি কাজে লাগবে? ও দৈর্ঘ্য বৃদ্ধি করতেই কাজে লাগবে, সিম্পল কথা, তাই কি না? দেখো, হ্যাঁ, ক্লাস কতজন করতেছে? হঠাৎ করে মেম্বার বেড়ে গেল নাকি? আমি চোখে বেশি দেখতেছি। এই হঠাৎ করে 223 জন কেন হলো? আয় হায়, না আচ্ছা, না বেশি হইলো দোষ, কম হইলো দোষ, হৃদয়, এটা আবার কেমন ধরনের লজিক? আচ্ছা, হঠাৎ করে স্টুডেন্ট বাড়লো কেন? আচ্ছা, মানুষ চিন্তা হয় স্টুডেন্ট কমলো কেন? আচ্ছা, আমি চিন্তা করতেছি হঠাৎ স্টুডেন্ট বাড়লো কেন। 227, এতক্ষণ 100 কতজন জানি করতেছিল। ওকে, এই চুপ, তোমাদের সাথে মজা করি, মানে ওটা মজা করছি, কারণ তোমরা হঠাৎ করে দেখি সেদিন লিখতেছিলাম ভাই হৃদয় ভাই আর চেয়ে সাদিয়া ভাই ভালো পড়া, তো আমি ভাবতেছিলাম পোলাপান এরকম একটা ডায়লগ দিয়ে দিল, মানে পুরা এটাই বললো যে হৃদয় ভাইয়ের থেকে সাদিয়া ভাই ভালো পড়া, জীবনে দেখে নাই, শুনে না, শুনছে, দেখে নাই, পোলাপান এমনি বললো, খুব কষ্ট লাগলো। পরে ভাবলাম আচ্ছা থাক, ওদের কাল্পনিক ভাবিরে আমি অ্যাড করি। তো ধরো আছে, ধরে নাও, ধরে নেই ম্যাথে তো ধরো অমুক জিনিসটা এক্স, পুত্রের বয়সে পিতার বয়স এক্স ধরে নাও, তো এনেও ধরে নাও এনে একজন আছে, এইখানে একজন আছে, এই হ্যাঁ এনে একজন আছে, হ্যাঁ এমনি এমনি এটা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, অমুক 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 একজন, কি আছে আল্লাহ জানে, চুল আছে এটা মাথায় রাখো, হ্যাঁ কি হয়েছে, তো ধরে নাও এনে একজন কাল্পনিক আছে আর কি। তো তোমাদের এই অবস্থা, তোমরা তো কাল্পনিকরে বাস্তব বানাইতে পারো। যাই হোক, কেউ নাই, হৃদয় ভাই পড়াচ্ছে, অনেকে ভাবতেছে ভাই আসলে কি নতুন টিচার, এক মেয়ে দেখে কমেন্ট করছে ভাই আর নতুন টিচার হলে কিন্তু আমি বায়ো বসে ক্লাস করব না। ও বাবা, জীবনে এত সিরিয়াস যদি পড়াশোনায় হইতা তাহলে তো ভালো হইতো, পড়াশোনায় তো এত সিরিয়াস হও না, ওখানে সিরিয়াস যে আল্লাহ ভাই মনে হয় নতুন টিচার আসলেই আনছে। তো লিখছে না ভাইয়া তাহলে করব না। আরেকজন লিখছে আপনার কোর্সে কোনো মহিলা টিচার চাই না, এক ছেলে লিখছে আপনার কোর্সে কোনো মহিলা টিচার চাই না। ও বাবা, হ্যাঁ কত রকমের চিন্তা তাদের, দেখছো যে আপনার, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যাই হোক অনেক চিন্তা তোমাদের, দেখলাম ভাল লাগলো এত চিন্তা। ওকে, তো যাই হোক, তো এখন আমরা যদি এই জিনিসগুলো বুঝে থাকি, তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া এই যে আমরা বলতেছি, হ্যাঁ যে মাছ ভাজক টিস্যু এইটা কোথায় থাকে, হ্যাঁ এটা কোথায় থাকে, এই জিনিসটা কই থাকে, তাহলে চলো আমরা একটা ছন্দ দেখে নেই, হ্যাঁ একটা ছন্দ দেখে নেই। ওকে, যে মাছ ভাজক টিস্যুর উদাহরণ কি, হ্যাঁ মামা সাভারে কমে, ঠিক আছে,
কমে কি করছে, কমে রকমারি প্লেট পায়। ওকে, আচ্ছা দেখি, মামা সাভারে কমে রকমারি প্লেট পায়। ঠিক আছে, মামা সাভারে কমে রকমারি প্লেট পায়, তাহলে এই জায়গায় দেখো এতটুকু একটা, এতটুকু। ঠিক আছে, আচ্ছা এভাবে ভাগ করো। এখন আমি এখানে যেটা দেখাবো, মামা, ওকে, মাছ ভাজক টিস্যুর উদাহরণগুলা দেখো কি কি। মাছ ভাজক টিস্যু কোথায় কোথায় আমরা এখানে এগুলাতে আমরা পাবো, হ্যাঁ কোথায় কোথায় পাবো দেখো। আচ্ছা প্রথমে শতে কি, শস্য, শতে কি সবাই দেখো, শস্য। ওকে দেখো, শস্য, শস্য কি জিনিস জানো না, মনে আছে? দেখো ওই যে কাঁঠালের বীজের ভর্তা খাইছো কখনো? কাঁঠালের বীজের ভর্তা খাইছো? এই কাঁঠালের বীজের ভর্তায় তুমি দেখবা যে ওই যে আমরা যেটাকে গুঁড়া করে খাই, ওই ভিতরে বীজের ভিতরে যে টিস্যুটা থাকে না, ওইটা হচ্ছে শস্য। তাহলে শস্য কি, শস্য হচ্ছে ভাইয়া ওই যে বীজের ভিতরে যে টিস্যুটা থাকে, ওই যে কাঁঠালের বীজের ভর্তা খাইলে যে আমরা খাই, ওইটা হচ্ছে শস্য। তাহলে এই শস্যতে মাছ ভাজক টিস্যু থাকে। তাহলে মাছ ভাজক টিস্যু কই থাকে, শস্য। আচ্ছা ভতে মনে রাখি ভ্রূণ, ভ্রূণ বলা হয় যে বর্ধনশীল ভ্রূণ। একটা দেখো চিন্তা করো, একটা ভ্রূণ মানে ওই যে বীজ থেকে কি হয়, মানে ভ্রূণ হয় একটা, তারপর আস্তে আস্তে বড় হয়। এই ভ্রূণ কি সব দিকে বড় হয়, তাহলে সব দিকে বড় হয়, তাহলে এই যে বলা হয় বর্ধনশীল ভ্রূণে তোমার কি থাকে, এটা থাকে এই মাছ ভাজক টিস্যু। রেতে রেণুথলি, কি বলছি, রেণুথলিতে এটা থাকে, রেণুথলিতে এটা থাকে, রেণুথলিতেও মাছ ভাজক টিস্যু পাওয়া যায়। কতে মনে রাখো কর্টেক্স, কিসে পাওয়া যায়, কর্টেক্স, এটা নিয়ে পরে পড়বা, কর্টেক্স। মতে মজ্জা, মতে কি, মজ্জা, মতে কি, মজ্জাতেও পাওয়া যায়। তাহলে দেখো আমরা কোথায় কোথায় পাচ্ছি, শস্য, ভ্রূণ, রেণুথলি, কর্টেক্স, মজ্জা, এই জায়গাগুলোতে আমরা কাকে পাচ্ছি, এই যে মাছ ভাজক টিস্যুর উদাহরণ হচ্ছে এগুলা। তাহলে মামা সাভারে কমে, মামা সাভারে কমে, এতটুকুতে আমরা এটা হয়ে গেল। এবার আসো রিব, রতে কি, রিব ভাজক টিস্যু। তাহলে আমরা দেখবো এখন রিব ভাজক টিস্যুর উদাহরণ কি। রিব ভাজক টিস্যু দেখো, এই যে এই দিয়ে মনে রাখবা, একটা হচ্ছে মূল, বর্ধিষ্ণু মূল, আর একটা হচ্ছে মজ্জার রশ্মি, মজ্জার মতে, তাহলে মজ্জার রশ্মি। খেয়াল করো অনেকে একটা ভুল করে, মজ্জা, মজ্জা জিনিসটাও ভিতরে থাকে, তোমরা পরে সেকেন্ড পার্টে গেলে পাবা, এখন বুঝতেছো না হয়তো অনেকে। মজ্জা হচ্ছে ভিতরের দিকে থাকে, তাহলে মজ্জাটা একটা বড় এরিয়া নিয়ে থাকে, আর মজ্জার রশ্মি হচ্ছে চিকন, একটা লাঠির মতো চিকন এরকম। তাহলে মজ্জার রশ্মি মূল, তাহলে মূল কি খালি দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে এরকম, এই যে বর্ধিষ্ণু মূল লম্বা বাড়বে। তাহলে এই জায়গাতে কি থাকে, রিব ভাজক টিস্যু। কারণ আমরা পড়েছি রিব ভাজক টিস্যুটা কি, রিব ভাজক টিস্যুটা হচ্ছে ভাইয়া দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। রিব ভাজক টিস্যুটা কিসে বৃদ্ধি পায়, দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, তাই না? তাহলে এইটা বলছে, তাহলে রিব ভাজক টিস্যু এটাতে বৃদ্ধি পায়, এটাতে বৃদ্ধি পায়। ঠিক আছে, এই হচ্ছে পার্ট। ওকে, এরপরে আসো প্লেট। তাহলে প্লেটের এখানে আমরা কি বলতেছি, প্লেটের এই জায়গায়, প্লেটের এই জায়গায় দেখো তাহলে প্লেট ভাজক টিস্যুর উদাহরণ কি, পাতা, পতে পাতা, এটা মনে রাখো, পাতা শেষ। তাহলে প্লেট ভাজক টিস্যুর উদাহরণ কি, পাতা। তাহলে আমার উদাহরণগুলো হয়ে গেছে, খেয়াল করছো, আমার উদাহরণ ডান, উদাহরণ ডান। না আজকে এই চ্যাপ্টার শেষ হবে না, আজকে এই চ্যাপ্টার শেষ কেন হবে, আজকে শেষ হবে না, ঠিক আছে। ক্লিয়ার সবাই? হ্যাঁ, তাহলে রিব ভাজক টিস্যু এই জিনিসগুলার উদাহরণগুলা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, আশা করি এতটুকু সবার মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। হ্যাঁ,
এই চ্যাপ্টার ফ্রিতে পড়াবো, হ্যাঁ একদম ফ্রি। ভাইয়া এই চ্যাপ্টার কি করবেন? এই চ্যাপ্টার ফ্রিতে পড়াবেন ভাইয়া, হৃদয় ভাইয়া এটাকে ফ্রিতে পড়াবেন, ক্লিয়ার? তাহলে আমরা উদাহরণগুলো ছন্দ দিয়ে পড়ে ফেললাম একদম সব, তুমি দেখবে সব এসে গেছে এর মধ্যে, এর একটাও বাকি নাই, একটাও বাকি নাই, হ্যাঁ একটাও বাকি না। মামা সাভারে কমে রকমারি প্লেট পায়, রকমারি প্লেট পায়, তাহলে রকমারি দিয়ে আমরা রিব আর ওর উদাহরণগুলো মনে রাখবো, প্লেট দিয়ে মনে রাখবো পাতা, আর এদিকে এগুলা। আর এগুলো একটু বুঝে দেখবা প্রত্যেকটা জায়গা, এই যে মাছ ভাজক টিস্যুর প্রত্যেকটা উদাহরণ, এরা প্রত্যেকে না মানে ঘনত্ব মানে একটু বড় এরিয়া নিয়ে হয়। এই যে কর্টেক্স, মজ্জা, রেণুথলি, শস্য, এরা না মানে ঘনত্বে সবতলে বিভাজন হয়, কারণ এরা একটু এরিয়াটা বড় হয় এবং একটু ঘন হয়। এই অঞ্চলগুলা এরা ঘন হয়, তো এই কারণে এদের জায়গায় মাছ টিস্যুটা থাকে। ওকে, ডান। তাহলে আমাদের দেখো আমরা কতগুলা উপায়ে আমরা উৎপত্তি অনুসারে শ্রেণীবিন্যাস পড়লাম, আমরা অবস্থান অনুসারে পড়লাম, আমরা হচ্ছে বিভাজন তল অনুসারে পড়লাম। এখন আমাদের একটা লাস্ট বাকি, সেটা হচ্ছে কাজ অনুসারে, কাজ অনুসারে বিভাজন হওয়া, তাই না? এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভাইয়া কাজ অনুসারে কিভাবে হয়। তো তোমরা দেখো এই যে আমরা যদি বলি কাজ অনুসারে, তখন আমার জিনিসটা কেমন? কাজ অনুসারে, কাজ অনুসারে আমরা এটা তিন রকম ভাবে, মানে কি কাজ করে সে, তোমার জন্য কি কাজ করবে সেটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমি বলে থাকি যে কাজ অনুসারে এইখানে দেখো প্রোটোডার্ম, প্রথম একটা পার্ট প্রোটোডার্ম, ঠিক আছে, প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম, ঠিক আছে, এবং গ্রাউন্ড মেরিস্টেম, এবং কি গ্রাউন্ড মেরিস্টেম, ওকে, গ্রাউন্ড মেরিস্টেম, ওকে। দেখো তাহলে আমরা প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম তিন ভাগে ভাগ করলাম। এখন এটার মানে কি দেখো, ডার্ম সবসময় মনে রাখবা, ডার্ম, ডার্মা, ডার্মা, এই যে দেখবা অনেকে বলি আমরা স্কিন, ওই যে স্কিনের ডাক্তারের কাছে যাব, কি বলে? ডার্মাটোলজিস্ট। ডার্মা মানে কি? ত্বক, ডার্মা মানে ত্বক। তাহলে এই যে প্রোটোডার্ম, প্রো মানে কি? ও হচ্ছে বস, ওর থেকেই সবাই তৈরি হবে। প্রো মানে কি? আমি হচ্ছে বস, আমার থেকে তৈরি হবে সব। সো এভাবে মনে রাখবা প্রোটোডার্ম, তাহলে সে কি করবে? ও হচ্ছে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে। তাহলে তার কাজ কি? তাহলে কাজ অনুসারে যে ওকে ভাগ করলাম, ওর কাজটা কি তাহলে ভাইয়া? উদ্ভিদের ত্বক সৃষ্টি করা। ওর কাজ কি? উদ্ভিদের ত্বক সৃষ্টি করা, ঠিক আছে, হ্যাঁ, ত্বক সৃষ্টি করা। প্রোক্যাম্বিয়াম, ওর কাজটা কি? ওর কাজটা কি ভাইয়া? ওর কাজ হচ্ছে এই যে পরিবহন টিস্যু, মানে জাইলেম, ফ্লোয়েম, এদেরকে তৈরি করা। তাহলে জাইলেম, ফ্লোয়েম এবং যে আমরা ক্যাম্বিয়াম যে টিস্যুটা বলি, ক্যাম্বিয়াম, ও ক্যাম্বিয়াম কি একটা ভাজক টিস্যু, তাহলে এই ক্যাম্বিয়ামও তো ওদের সাথে থাকে। ক্যাম্বিয়াম আমরা একটু আগে পড়তেছিলাম, ক্যাম্বিয়াম কি? ভাজক টিস্যু, যেটা কিনা এই জাইলেম ফ্লোয়েমের এখানে সংযুক্ত থাকে। সো এই জাইলেম, ফ্লোয়েম ও ক্যাম্বিয়াম এদেরকে তৈরি করে। ওর কাজ হচ্ছে এদেরকে তৈরি করা। আর জাইলেম, ফ্লোয়েম কি কাজ করে? পরিবহন করে, খাবার, পানি, এগুলোকে পরিবহন করে কে? জাইলেম, ফ্লোয়েম। তাহলে এরা হচ্ছে প্রোক্যাম্বিয়ামের পার্ট, তাই না? প্রোক্যাম্বিয়াম থেকে এরা আসছে। তাহলে ওর প্রোক্যাম্বিয়ামের কাজ কি? এদেরকে তৈরি করা। প্রোক্যাম্বিয়ামের কাজ কি? এদেরকে তৈরি করে দেওয়া, হ্যাঁ, ওকে। তারপরে আসো এইখানে কি বলছে? গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে দেখো গ্রাউন্ড মেরিস্টেমটা কি? গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে ও উদ্ভিদের মূল ভিত্তি তৈরি করে। ওর কাজ কি? মূল ভিত্তি। তাহলে মূল ভিত্তি তৈরি করা, ওর কাজই হচ্ছে মূল ভিত্তি তৈরি করা, ঠিক আছে, মূল ভিত্তি তৈরি করা। এটা হচ্ছে ওর মূল কাজ, যে আমি মূল ভিত্তি তৈরি করব। এখন ও যখন মূল ভিত্তি তৈরি করবে, একটু খেয়াল করো এই জায়গায়, ও যখন মূল ভিত্তি তৈরি করবে, এই মূল ভিত্তিটা কি হয়? এটার জন্য সে কি তৈরি করে? এই যে কর্টেক্স, তারপরে বলা হয় মজ্জা, এগুলাকে তৈরি করে। তাহলে মূল ভিত্তি কিসের মাধ্যমে তৈরি করে? এই যে উদ্ভিদের যে মূল ভিত্তিটা, এই যে ও দাঁড়ায় আছে, দৃঢ়তা, কার কারণে? এই গ্রাউন্ড মেরিস্টেমের কারণে। তাহলে গ্রাউন্ড মেরিস্টেম জিনিসটা বলতেছে যে ওরা হচ্ছে কর্টেক্স, মজ্জা, এগুলাকে তৈরি করে, কর্টেক্স এবং মজ্জাকে তৈরি করে।
ওকে, ঠিক আছে, ফাইন, এতটুকু ক্লিয়ার সবাই? তাহলে ওদের কাজ একদম সিম্পল ব্যাপার ভাইয়া, এই গ্রাউন্ড মেরিস্টেম, মূল ভিত্তি, যে কর্টেক্স, এগুলো পরে পড়বা, আর চ্যাপ্টারের শেষে এগুলো নিয়ে অনেক আলোচনা আছে। ওয়েট অ্যান্ড মিনিট, এগুলো নিয়ে অনেক আলোচনা আছে, এগুলো নিয়ে ডিটেইলসে, প্রত্যেকটা নিয়ে আমাদের ডিটেইলসে আলোচনা আছে। ওকে, এবার আসি আমরা, এবার আমরা যাব যে তোমার স্থায়ী টিস্যু নিয়ে আমরা যাব। ওকে, স্থায়ী টিস্যু নিয়ে আমরা চলে যাব। ওকে, সো আবারও বলছি, যারা বায়োবসে যুক্ত হতে চাও, সো তোমাদের জন্য এই মাসে আমি, যেহেতু তোমাদের ইয়ার ফাইনাল শেষ হয়েছে ম্যাক্সিমামেরই, তোমাদের এখন ভেরি ভেরি ইউ আর ইন নিড, এবং তোমাদের এটা লাগবে, ফ্রেন্ডদেরকেও বলবা। সো ইটস অ্যাবাউট দ্য হোল বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, হ্যাঁ, দুইটার জন্যই তোমার এটা লাগবে, ঠিক আছে, দুইটার জন্যই তোমার এটা লাগবে। সো ওইভাবে এগুলো পড়ে ফেলবা, মানে তোমরা যদি ক্লাসগুলো করে এবং পড়ে ফেলতে পারো, তাহলে তোমরা দেখবা যে তোমাদের বায়োলজি প্রিপারেশনটা খুবই ভালো হচ্ছে। অ্যান্ড হৃদয় ভাইয়া ফুললি রেডি এটার জন্য, ঠিক আছে, ফুল জিনিসটাকে। ওকে, এবার আসি আমরা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যের জন্য। ওকে, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। তাহলে আমরা তখন ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো নিয়ে পড়েছিলাম, তাই না? ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নিয়ে পড়েছিলাম। তো এখন আমরা দেখো ভাজক টিস্যুরে জাস্ট উল্টাই দিব। ভাজক টিস্যুরে কি করব? জাস্ট উল্টাই দিব, তাহলে আমরা কি পাবো? আমরা পেয়ে যাব স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যগুলো। ওকে, আমরা দেখি এখানে কি বলছে। স্থায়ী টিস্যুর কোষগুলো সাধারণত বিভাজনে অক্ষম। ওরা কি হবে? বিভাজনে অক্ষম। উল্টা দেখো, এখানে সব রেডি আছে, মানে জাস্ট উল্টা করে আমরা মনে রাখি। হ্যাঁ, তাহলে আমরা দেখতেছিলাম ভাজক টিস্যুতে ওরা বিভাজন করতে পারে, ওরা পারে না, তাহলে ওরা বিভাজনে অক্ষম। আচ্ছা, ওদের দুই রকমই থাকে, দুই রকম থাকে ওদের কোষগুলা, জীবিতও থাকে আবার মৃতও থাকতে পারে। তার মানে ভাজক টিস্যুতে পড়েছিলাম ওদের সব কোষ জীবিত, বাট এইখানে এখন পড়তেছি যে না, ওদের তো কিছু কোষ আছে মৃত। আচ্ছা, জীবিত কোষ, জীবিত কোষে সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম, মানে একটু কম থাকে। সাইটোপ্লাজমটা কি একটু কম থাকে, কারণ ওরা তো এত অ্যাক্টিভ না, ওরা তো বিভাজন করে না। সো সাইটোপ্লাজমটা কম কম থাকবে, সবকিছু একটু কম, নাই। স্থায়ী টিস্যুতে হচ্ছে নাই, কম, এরকম ব্যাপার। আচ্ছা, এবারে দেখো ওদের মৃত কোষ, তো মৃত কোষে কি আর প্রোটোপ্লাজম থাকবে? দেখো, তাহলে প্রোটোপ্লাজম বিহীন, নাই। তার মানে ওদের ভিতরে যে কোষের ভিতরে যে পুরো অংশটা, যেটাকে আমরা বলি প্রোটোপ্লাজম, তো ওগুলা তো মৃত কোষে থাকবে না, এই কারণেই তো সে মৃত, তাই না? প্রোটোপ্লাজমকে কি বলা হয়? কোষের ভিতরে যে প্রোটোপ্লাজমটা থাকে পুরো অংশটা, ওই প্রোটোপ্লাজমকে আমরা বলি জীবনের ভৌত ভিত্তি। আর এই প্রোটোপ্লাজম যদি না থাকে, তাহলে তোমার ওটা মৃত কোষ, সিম্পল। কোষগুলোর প্রাচীর অপেক্ষাকৃত স্থূল, মানে বেশ পুরু। দেখছো ওর প্রাচীর, এই কোষের প্রাচীর, আমরা ভাজক টিস্যুর বেলায় আমরা কি পড়েছি যে ওদের প্রাচীরগুলো, প্রাচীরটা কি ছিল ভাজক টিস্যুর বেলায়? ওদের প্রাচীরগুলো ছিল হচ্ছে একটু মানে পাতলা ভাজক টিস্যুতে। স্থায়ী টিস্যু তো বিভাজন হয় না, ও তো চামড়া মোটা, ওর গায়ে লাগে না, কিছু লাগে না, তো এই কারণে তার বিভাজনও হবে না, সে বিভাজন হয় না। সো ওর চামড়া মোটা, এভাবে মনে রাখবো, চামড়া মোটা, ও এত লেজি, ও একটা লেজি পারসন। তো প্রাচীর বেশ পুরু। এখন ওর তো নিউক্লিয়াস টিউক্লিয়াস কিছু নাই ওইভাবে, তাই না? অনেক ছোট থাকবে এগুলা, এ কারণে ওর কিন্তু কোষ গহ্বর, খেয়াল করো, ওর কোষ গহ্বরটা একটু বড় হয়, ঠিক আছে? কোষ গহ্বরটা একটু বড় হয়, বড় বানানটা ভুল আছে, বড়, ঠিক আছে? কোষ গহ্বরটা কি হয়? একটু বড় হয়। তো কোষ গহ্বর বড় হইলে নিউক্লিয়াস ছোট। তুমি চিন্তা করো, একটা সিম্পল ব্যাপার, ধরো এটা কোষ, এখানে যদি গহ্বরই বড় হয়, তাহলে নিউক্লিয়াসটা ছোট হয়ে যাবে না? জায়গাটা কম। তাহলে কোষ গহ্বর বড় হওয়ার কারণে ওর দেখো নিউক্লিয়াস ছোট, নিউক্লিয়াস ছোট এবং এক পাশে অবস্থান করে। তাহলে ওর নিউক্লিয়াস, দেখছো ভাজক টিস্যুর উল্টা কিনা? এই তোমরা আমাকে বলো, ভাজক টিস্যুর উল্টা কিনা? হ্যাঁ, এটা ভাজক টিস্যুর উল্টা না?
দেখছো? হ্যাঁ, উল্টা, সবকিছু উল্টা। কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায়। এরপরে বলছে কোষগুলোর মধ্যে, যেমন আমরা ভাজক টিস্যুতে পড়ছিলাম ওদের কোষগুলো একদম সংযুক্ত, কোনো ফাঁক নাই, তাই না? কোনো ফাঁক নাই। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আয় হায়, ওদের তো ফাঁক থাকতেও পারে, এটা বলছে। হ্যাঁ, ওদের আন্তঃকোষীয় ফাঁক থাকতেও পারে। তাহলে এই পয়েন্ট, রাইট? ক্লিয়ার? তাহলে অপোজিট, দেখছো, সবই অপোজিট। এবং ওদের সুনির্দিষ্ট আকার হয়। দেখো আরেকটা পয়েন্ট, সুনির্দিষ্ট আকার। তোমরা যদি দেখো ভাজক টিস্যুতে আমরা কি পড়েছিলাম, যে ভাইয়া আপনি বলছিলেন যে ওইখানে নাকি ভাজক টিস্যুগুলো আয়তাকার হয়, পঞ্চভুজ মতো হয়, আবার ষড়ভুজ আকৃতির হয়। আপনিই বলছেন বিভিন্ন রকমের হয়, কিন্তু স্থায়ী টিস্যু উল্টা। স্থায়ী টিস্যু সুনির্দিষ্ট আকার, গোল মানে গোলই, গোল মানে গোলই হবে, এর কোনো ব্যতিক্রম হবে না, সবগুলো সেম হবে। তাহলে ওর এরকম কোনো নির্দিষ্ট, মানে ওর নির্দিষ্ট আকার আছে, কিন্তু ভাজক টিস্যুর কোনো নির্দিষ্ট আকার ছিল না। ভাজক টিস্যুর নির্দিষ্ট আকার ছিল না। ওকে, বুঝা গেছে? হ্যাঁ, ওকে, এতটুকু ডান? সবাই বলো আমাকে, এতটুকু ডান? বুঝছো? আচ্ছা, ডান, ফাইন। এখন স্থায়ী টিস্যুর প্রকারভেদ নিয়ে আমরা জানবো, ঠিক আছে? স্থায়ী টিস্যুর প্রকারভেদ নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে, স্থায়ী টিস্যুর প্রকারভেদ নিয়ে টুকিটাকি কিছু আলোচনা, যেগুলো তোমাদের কিছু লাগবে। এবং স্থায়ী টিস্যুর মূল কাজ কি জানো? হ্যাঁ, স্থায়ী টিস্যুর মূল কাজ কি? মূল কাজ কি? খাদ্য জমা রাখা, খাদ্য জমা রাখা, খাদ্য পরিবহন করা, এগুলো হচ্ছে স্থায়ী টিস্যুর মূল কাজ। তাহলে স্থায়ী টিস্যুর আমরা যদি বলি ওর কাজ কি, তাহলে আমার কাজ বললে, আমাকে যদি বলে আচ্ছা ওর কাজগুলো কি, ওর কাজ হচ্ছে ভাই খাদ্য তৈরি করবে, তৈরিও করবে। দেখো ও কিন্তু কাজের জিনিস, ও কিন্তু একদম তোমার ঘরের থাকে না, একদম আমাদের আম্মুদের মতো, মানে যাদের আম্মুরা হাউস ওয়াইফ, একদম হাউস ওয়াইফ, একদম মনে ঘরের সব কাজ করবে, সব কিছু করবে। তার মানে ও উদ্ভিদের খাদ্য তৈরিও করবে, খাদ্যটাকে একদম পরিবহনও করবে, হ্যাঁ, এবং খাদ্য সঞ্চয়ও করবে। তার মানে ও হচ্ছে আমাদের একদম, মানে হাউস ওয়াইফ বলবো না, আমাদের আম্মু, আমাদের আম্মুরা কি করে, সবকিছু দেখবে একদম সুন্দর করে রেডি করে। ধরো তোমাকে, তুমি স্কুলে যাচ্ছ, তোমার খাবারটাকে একদম তৈরি, তারা কিন্তু আমাদের লাইফে পার্মানেন্ট, তাই না? তারা তো আর এমন না চেঞ্জ হচ্ছে, সো আমাদের লাইফে তারা পার্মানেন্ট। সো তারা দেখো তোমার ছোটবেলা থেকে খাবার তৈরি করে দিচ্ছে তোমাকে, তুমি এখনো বাসায় গেলে, আমি যখন বাসায় যাই হোস্টেল থেকে, তখন আমাকে এখনো খাবার রান্না করে দেয়, এই সেই এক গাদা জিনিস দিয়ে দেয়। সো খাদ্য তৈরি করে দেয়, খাবারটাকে পরিবহন হল। পারলে আমাকে তো আগে ছোটবেলায় কি করতো, আমাকে টিফিন বক্সটা নিয়ে দিয়ে আসতো স্কুল বাসের কাছে এবং জমা রেখে দেয়। আমি একটা ব্যাপার বলি, অ্যাকচুয়ালি স্থায়ী টিস্যুর কাজগুলো না আমাদের মানে আমাদের আম্মুদের মতো। তো কি হয়, মানে আমি এখনো দেখি যে যখন আমি হোস্টেলে যাই, তো ধরো 1 মাস পরে গেলাম, তো 1 মাস পরে মানে বাসায় যখন যাই হোস্টেল থেকে 1 মাস পরে, তখন আমার কি হয় যে ওই 1 মাসের মধ্যে যেই স্পেশাল রান্নাগুলো হয়েছে সেটা আম্মু মানে ফ্রিজে করে রেখে দেয়, সো দ্যাট আমি যখন আসি তখন যেন ওইটা থেকে আমাকে কিছু কিছু দিতে পারে। সো এই জিনিসটা, এই যে সেভ করা, এই যে সঞ্চয় করে রাখা, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আম্মুরা করে থাকে। তুমি একটু বাসা থেকে দূরে থাকো, দেখবা তোমাকে, হয়তো বাসায় থাকলে তোমাকে তো সারাক্ষণই প্রোভাইড করতে থাকে, এইটা খাও ওটা খাও, বাট তুমি দূরে থাকো, দূরে থেকে আবার বাসায় যাও, দেখবা তোমার জন্য এইটার জমা রাখছে, ওইটা জমা রেখে দিছে, তোমার জন্য এইটা করে রাখছে, ওটা করে রাখছে, সব কিছু করে রাখে। তো অ্যাকচুয়ালি স্থায়ী টিস্যুর কাজগুলো আমাদের আম্মুদের মতো, একদম সব কিছু আমাদের জন্য করবে, সব সময় আমাদের জন্য। তা সে ধরো যতই জব করুক, যতই স্ট্রেস থাকুক, সে তোমার জন্য রান্না করবে, সে তোমাকে এই এই জিনিস হেল্প করবে, সে স্টিল তোমাকে নিয়ে বলবে যে টেবিলে এটা রাখছি, এটা রেখে দিছি, এই তরকারি, এটা ভাত, এটা ওটা, সব কিছু তোমার জন্য রেডি করে রাখছে, তোমার প্রিয় জিনিসগুলোও সে তৈরি করবে। ব্যাপারগুলো এমন থাকে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এই ব্যাপারগুলো হচ্ছে স্থায়ী টিস্যুর কাজ। এখন স্থায়ী টিস্যুর প্রকারভেদ তো কয় রকম হয়? স্থায়ী টিস্যুটাকে আমরা 2-3 ভাগে ভাগ করি।
হ্যাঁ, ওকে, 3 ভাগে ভাগ করি। 1 সরল টিস্যু, সরল টিস্যু, খেয়াল করো কি বলছি, সরল টিস্যু। 1 দ্বিতীয় জটিল টিস্যু, দ্বিতীয়টা কি, জটিল টিস্যু। এবং 3 নম্বরে বলা হচ্ছে ক্ষরণকারী টিস্যু, ক্ষরণকারী টিস্যু, ক্ষরণকারী টিস্যু, ক্ষরণকারী টিস্যু। তাহলে আমরা 3টা জিনিস পাচ্ছি, সরল টিস্যু, জটিল টিস্যু এবং ক্ষরণকারী টিস্যু। আচ্ছা, তো যখন আমরা বলি যে সরল টিস্যু, তাহলে সরল টিস্যু মানে কি, একই ধরনের কোষ নিয়ে গঠিত, একই ধরনের কোষ নিয়ে গঠিত, একই ধরনের কোষ নিয়ে গঠিত, এটাকে আমরা বলি সরল টিস্যু। এটাকে আমরা কি বলি, সরল টিস্যু। জটিল টিস্যু কি জিনিস, জটিল টিস্যু হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের কোষ নিয়ে, ভিন্ন ধরনের কোষ নিয়ে এটা গঠিত, ভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত, ঠিক আছে। তাহলে ভিন্ন ধরনের কোষ নিয়ে এটা গঠিত, এটাকে বলে জটিল টিস্যু। আর ফাইনালি ক্ষরণকারী বা নিঃস্রাবী, যারা বিভিন্ন বস্তু যেমন বর্জ্য, তারপরে হচ্ছে রেজিন, এই ধরনের পদার্থ ক্ষরণ করে, হ্যাঁ, ক্ষরণ করে, এটাকে বলে কি, এটাকে বলে ক্ষরণকারী টিস্যু। তাহলে আমরা 3 ধরনের জিনিস পাচ্ছি, সরল, জটিল, ক্ষরণকারী, সরল, জটিল, ক্ষরণকারী। তাহলে সরল টিস্যু হচ্ছে একই ধরনের কোষ দিয়ে গঠিত, জটিল টিস্যু হচ্ছে ভিন্ন ধরনের কোষ দিয়ে গঠিত, ভিন্ন ভিন্ন ধরনের, এবং ক্ষরণকারী টিস্যু হচ্ছে যে যারা বিভিন্ন বস্তু ক্ষরণ করে, তাদেরকে বলি আমরা কি, ক্ষরণকারী টিস্যু। ওকে, তাহলে সরল টিস্যু যেটাকে বললাম যে ওরা একই ধরনের, ঠিক আছে, একই ধরনের। তাহলে এইটার মধ্যে আমাদের কি কি ভাগ আছে বলতো, এটার মধ্যে আমাদের কি কি ভাগ আছে, হ্যাঁ বলতে পারবা? আচ্ছা দেখাই এবার তোমাদেরকে। তাহলে কই গেল, এই যে সরল টিস্যু বললাম যে একই ধরনের, তাই না, একই ধরনের সরল টিস্যু, একই ধরনের কোষ থাকবে ওই স্থায়ী টিস্যুর মধ্যে, একই ধরনের কোষ। তো এইটাকে আমরা 3 ভাগে ভাগ করি, যেমন প্যারেনকাইমা, এরপরে কি কোলেনকাইমা, আরেকটা ভাগ কি কোলেনকাইমা, আর এরপরে হচ্ছে স্ক্লেরেনকাইমা, ঠিক আছে, স্ক্লেরেনকাইমা, ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে দেখো প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এরপরে বলতেছে কোলেনকাইমা। তাহলে প্যারেনকাইমা জিনিসটা কি, প্যারেনকাইমার কোষগুলা কেমন, ওদের পাতলা প্রাচীর, ঠিক আছে, পাতলা প্রাচীর থাকবে, ওকে, প্রাচীরটা পাতলা থাকবে এবং একটু ফাঁকা ফাঁকা থাকে, আন্তঃকোষীয় ফাঁক থাকে, আন্তঃকোষীয় ফাঁক থাকে। তার মানে এদের কোষগুলাই, প্যারেনকাইমা কোষগুলা এরকম গোল গোল, ঠিক আছে, এরকম দেখো, পাতলা প্রাচীর এবং ফাঁকা ফাঁকা, ওকে, এগুলো হচ্ছে প্যারেনকাইমা কোষ। ওদের কাজ কি, ওরা খাদ্য তৈরি ও জমা করে, এরা হচ্ছে ওদের কাজ। তাহলে প্যারেনকাইমা কোষের কাজগুলো হচ্ছে খাদ্য তৈরি করবে, জমা করবে, এতটুকু। আচ্ছা, এবার আসি ভাইয়া কোলেনকাইমা, ওর কাজটা কি, কোলেনকাইমা। তাহলে কোলেনকাইমার কাজটা হচ্ছে খুবই সিম্পল। দেখো কোলেনকাইমার কাজটা কি, খুবই সিম্পল, আমরা দেখি। কোলেনকাইমা যে কাজটা করে, যে এটা হচ্ছে একটু দেখো এইরকম একটু লম্বাটে কোষ হয়, ওর কোষগুলো একটু লম্বাটে হবে, একটু প্রাচীরটা একটু পুরু হবে এবং একটু লম্বা হবে, একটু লম্বা। এবং দেখো কোষগুলা ফাঁকটা, আন্তঃকোষীয় ফাঁকটা একটু কম না, ওরা দেখো অনেক ফাঁকা, ওরা দেখো একটু কম, তাই না? তার মানে ওদের প্রাচীর হালকা পুরু,
ঠিক আছে, প্রাচীর হালকা পুরু এবং যেটা বলা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক কম। কি বলছে? আন্তঃকোষীয় ফাঁক কম। হ্যাঁ, এটা তাহলে এদেরকে বলা হয় কোলেনকাইমা। এরা এই যে কোষগুলা এরা কি করে? দৃঢ়তা দেয়। এরা কি করে? দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা প্রদান করে। এই হচ্ছে পার্ট। আচ্ছা, এবার আসো স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা জিনিসটা কি? স্ক্লেরেনকাইমা তাহলে স্ক্লেরেনকাইমা জিনিসটা হচ্ছে যে তোমার ওদের প্রাচীর একদম পুরু থাকে, প্রাচীর পুরু, এবং ওদের কি হবে? এই যে ওদের প্রাচীরগুলা পুরু এবং ওদের আন্তঃকোষীয় কোনো ফাঁক নাই, একদম সংলগ্ন। তাহলে বলা হচ্ছে কি? ওদের আন্তঃকোষীয় ফাঁক নেই। ঠিক আছে, ওদের কোনো আন্তঃকোষীয় ফাঁক নাই। তার মানে ওদের কোষগুলা তুমি দেখবা এরকম অনেক মোটা আবরণ। ঠিক আছে, অনেক মোটা আবরণ, এরকম দেখো, এই যে দেখো মোটা মোটা আবরণ, দেখছো? মোটা মোটা আবরণ। তাহলে এইটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। এগুলো কি? স্ক্লেরেনকাইমার পার্ট। তাহলে আমরা সরল টিস্যুর দুইটা ভাগ দেখলাম। দেখো, সরল টিস্যুর দুইটা ভাগ দেখলাম, যে প্যারেনকাইমা, তিনটা ভাগ, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমাগুলো একটু পাতলা হয়, ফাঁকা ফাঁকা থাকে, এবং কোলেনকাইমাগুলো একটু কম, একটু কাছাকাছি থাকবে এবং প্রাচীর হালকা পুরু হয়, এবং ওদের কাজ হচ্ছে দৃঢ়তা দেয়, উদ্ভিদকে মজবুত রাখে। স্ক্লেরেনকাইমার কাজও গঠনে সহায়তা করে, ওকে মজবুত রাখে। সো স্ক্লেরেনকাইমার প্রাচীরগুলো অনেক মোটা হয় এবং ওদের কোনো ফাঁক থাকে না, ওরা সংযুক্ত থাকে। হ্যাঁ, আচ্ছা, ভাইয়ার কোর্স ফি হচ্ছে তোমার 1000। একজন বলতেছে 800, সরি, 1000। আর তোমরা যারা এখানে 298 বা এতজন আসো, তোমরা টেলিগ্রাম, এই যে ক্যাপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে সবাই যুক্ত হও। আমি এখনই সবাইকে একটা দিচ্ছি, তোমাদের যার যার টেলিগ্রাম আছে তোমরা ওইখানে কিন্তু দারুণ দারুণ এমসিকিউ তোমরা সলভ করবা, মানে ফ্রিতে। ওটা হচ্ছে হৃদয় ভাইয়ের জন্য কাছে, তোমরা ফ্রিতে করবা, আর ওইটা থেকে তুমি বুঝতে পারবা হৃদয় ভাইয়া বায়োবসে এমসিকিউ র্যাপিড ফায়ারগুলো কেমন করব। সো এইটা হচ্ছে যে তোমাদেরও একটা আইডিয়া পাওয়া। অবশ্যই তোমাদের জন্য অনেকে হয়তো আমার কাছে পড়বা না, আমি জানি, অন্য কোথাও কোর্স করতেছো বা আরেকজনের কোর্স, যার ইচ্ছা করতে পারো, বাট তুমি আমার সাথে যদি কানেক্টেড থাকো, আমি চাই যে আমার কিছু ক্লাস করে যদি ওরাও বেনিফিটেড হয়, করুক, সমস্যা নাই তো। তো আমিও কিছু জিনিস রাখবো। অবশ্যই যারা আমার কাছ থেকে, যারা একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে যারা আমার কাছে কোর্সে ভর্তি হয়েছে, তারা আমার থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে, তাই না? কারণ তাদের কাছে আমি দায়বদ্ধ, তারা আমার কোর্সে কিনেছেন, তাদের কাছে আমি আরো বেস্ট সার্ভিস দিব। বাট আমার স্ট্র্যাটেজিটা কেমন সেটা বোঝার জন্য হলেও তোমাদের কিছু জিনিস জানা দরকার। সো সেজন্য আমি টেলিগ্রামে আমার এই চ্যানেলে, এটা সবার জন্য ফ্রি, তোমরা ওইখানে ক্লাস, মানে তোমরা এমসিকিউ দিতে পারবা, বিভিন্ন রকমের আপডেট পাবা, ক্লাসের লিঙ্ক পাবা, পিডিএফও পাবা, অনেক কিছু পাবা, ওইখানে অনেক কিছু দিব। সো তোমরা সবাই ওই বায়োবস টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে যেও, ঠিক আছে? ওইখানে সবাই যুক্ত হয়ে যেও, এটা তোমাদের জন্য বারবার দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, ওকে। আর ফ্রেন্ডদেরও ওইখানে ইনভাইট করবা, যারা যারা আছো তাদের ফ্রেন্ডদেরকে। এটা পুরোপুরি পাবলিক গ্রুপ, ঠিক আছে? পুরোপুরি পাবলিক গ্রুপ। আচ্ছা, শেষ। হ্যাঁ, এই অধ্যায় পুরোটাই ফ্রিতে পড়াবো। আচ্ছা, এটা আমার হয়ে গেল। এখন আর অল্প আমরা একটু পড়াবো যে জটিল টিস্যুটা নিয়ে। জটিল টিস্যু কি বলছি? যে অনেক ভিন্ন ভিন্ন ধরনের কোষ নিয়ে জটিল টিস্যু কি? ভিন্ন ভিন্ন ধরনের কোষ নিয়ে যে টিস্যু। তাহলে জটিল টিস্যু বেসিক্যালি আমরা বলে থাকি এই যে জাইলেম আর ফ্লোয়েম। তাহলে জটিল টিস্যু কি কি? জাইলেম আর হচ্ছে এই যে ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম হচ্ছে জটিল টিস্যু।
জাইলেম এবং ফ্লোয়েম। তাহলে জাইলেমের এই জায়গাটা তুমি দেখো, জাইলেমে কি বলা হচ্ছে যে জাইলেম এবং ফ্লোয়েম। তাহলে জাইলেমের কি কি পার্ট আছে? ট্রাকিড, ট্রাকিড, ভেসেল, ট্রাকিড, ভেসেল, হ্যাঁ, ট্রাকিড, ভেসেল, তারপরে হচ্ছে যে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কোষ থাকে, তাই না? নামগুলো একটু জেনে রাখো, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কোষ, ঠিক আছে? জাইলেম, জাইলেমের মধ্যে কি কি কোষ আছে? ট্রাকিড, ভেসেল। যেমন ট্রাকিডটা কেমন, এই যে এরকম একটা কোষ থাকে, এটাকে বলে ট্রাকিড, এটা কি? ট্রাকিড। আবার ভেসেলটা কেমন? ভেসেলটা হচ্ছে এই যে তোমার এরকম, এরকম ভেসেল থাকে, এরকম ভিতরে গহ্বর থাকে কিছু, তাহলে এটা হচ্ছে ভেসেল। তো এই যে জাইলেম, বিভিন্ন ধরনের কোষ নিয়ে জাইলেম টিস্যুটা, এ কারণে এটাকে বলে জটিল, মানে অনেক রকমের কোষ। আর ফ্লোয়েম, ফ্লোয়েমে কি কি কোষ আছে? ওই যে আমরা পড়েছি সিভ কোষ, সিভ কোষ, তারপরে হচ্ছে সঙ্গী কোষ, তাই না? সঙ্গী কোষ, এই নামগুলা 4 ধরনের কোষ আছে। সঙ্গী কোষ, তারপর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা, আর কি? ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবার, এই 4 ধরনের কোষ ওরও আছে। তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে জটিল টিস্যু, জটিল টিস্যু, ঠিক আছে? ওকে, তাহলে সবাই কি এতটুকু ক্লিয়ার? বলো। ওকে, শেষ। তাহলে আমাদের আজকে হচ্ছে এতটুকু পর্যন্ত স্থায়ী টিস্যু, ভাজক টিস্যু, ভাজক টিস্যু শ্রেণীবিন্যাস, স্থায়ী টিস্যু আমরা পড়েছি। তাহলে কালকে আমরা মানে নেক্সট ক্লাসে আমরা পড়ব, কালকে ইনশাল্লাহ, তো কালকে ইনশাল্লাহ আমরা পড়ব হচ্ছে ভাজক মানে টিস্যু তন্ত্র, পরের পার্ট। তো আমাদের টিস্যু ও টিস্যু তন্ত্র দুইটা পার্ট, টিস্যু, টিস্যু তন্ত্র। তাহলে আমরা টিস্যু আজকে পড়ে ফেলছি, কালকে টিস্যু তন্ত্র পড়ব। বুঝতে পারছো যে কি কি পার্ট আছে, ওগুলার ভাগ, এগুলা নিয়ে আমরা কালকে সবাই চলে আসব, সুন্দর করে পড়ে ফেলব। আর সবাইকে বলতেছি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। আর হৃদয় ভাইয়ের বায়োবসে তো আমি বলেছি যে অসংখ্য ফিচার আছে এবং সবগুলো ক্লাস সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হবে ইনশাল্লাহ। আর তোমাদেরকে এমনভাবেই পড়াবো যেন তোমাদের কোনো ধরনের ঘাটতি না হয়। আর এরপরে ব্যাপারগুলো শর্ট সিলেবাসকেই আগে ফোকাস দিয়ে সব পড়ায় ফেলবো, এরপরে ফুল সিলেবাসেরও ওয়ান শট ক্লাস নিব। এগুলো যেন তোমাদের মেডিকেল অ্যাডমিশনটাকে একটু চাঙ্গা করে। এবং তোমাদের হচ্ছে যে ধরো সৃজনশীলের জন্য যা যা লাগবে সেগুলোও চলতে থাকবে। ওকে, সো আপ টু টুডে এখানে আমরা আপাতত রাখি। কালকে ইনশাল্লাহ সেকেন্ড পার্ট, এবং সেকেন্ড পার্টে আমরা বাকি পার্টগুলা শেষ করে ফেলবো। আর সবাই ভাইয়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। আরেকটা ব্যাপার বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে সেটা যে বায়োবসের অলরেডি আমাদের আর্কাইভ ক্লাসগুলো দেওয়া আছে। সো আর্কাইভ ক্লাসগুলো তুমি গিয়েই করতে পারবা। হ্যাঁ, এখনই এনরোল করলে তুমি আর্কাইভ ক্লাস যে কোনো ক্লাস তোমার মনে হলো এটা করবো, ওটা করে ফেলতে পারবা। তারপরে তো লাইভ ক্লাস তো হবেই, লাইভ ক্লাস তো শুরু হবেই পরশু থেকে। আর একটা আজকের ক্লাস যারা নোট করেছে সবাই বন্দি পাঠশালা গ্রুপে সাবমিট করবা, তোমাদের ক্লাসটা কেমন লেগেছে এটা জানাবা। এরপরে তোমরা হচ্ছে যে ওদের মধ্যে থেকে যারা সুন্দর করে নোট করে এই ক্লাসটা কালকের মধ্যে তোমরা জমা করে তোমরা যার নোট এবং যার রিভিউটা ভালো হবে, যে উপকার, তার পোস্টের উপরে ভিত্তি করে হৃদয় ভাইয়া তাদের টি শার্ট গিফট করবো। টপ 3 জনকে টি শার্ট গিফট করবো। ওকে, সো নোট সবাই করে বন্দি পাঠশালা গ্রুপে আজকে থেকে কালকের মধ্যে যে যত আগে করবা তার বোনাস তত বেশি। সো টপ 3 জন বায়োবস টি শার্ট পাবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফিজ।
হ্যাঁ কিন্তু দেখো শেষ না ক্লাসে? ক্লাস শেষ কিন্তু